আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। ড্রামা করতে আসিনি ভাই, আপনারা লাইভ করলে আমি আমার মনের কষ্ট, মনের কথা যখন বলতে আসি লাইভে, আপনারা মজা নেন, টিটকারি মারেন, নেশা করে লাইভে আসছে, নতুন নাটক শুরু হয়েছে, এটা সেটা নাটক না ভাই, জীবনটা নাটক হলে ভালো হইতো। নাটক তো স্ক্রিপ্টেড থাকে, লেখা যায়, নাটক বানানো যায়, সাজানো যায়, সুন্দর করে গুছানো যায়। আপনি বাস্তব জীবন কেমনে সাজাইবেন, কেমনে গুছাইবেন, কিভাবে? আমি আজকে খুব সোবারলি কথা বলবো, খুব আস্তে আস্তে কথা বলবো। আসলে আমার টোনটা অনেক জোরে, আমার এটা জেনেটিক, আমার মার কাছ থেকে আসছে। এটা আমি স্বামী বলতে চাই না। মামুন যে খারাপ মানুষ এটা তুমি জেনেই আসছো। মামুনের ব্যাকগ্রাউন্ড, মামুনের মা বাবা ভাই বোন সবাই যে শয়তান সেগুলো তুমি জেনেই আসছো। এবং মামুনকে নিয়ে যে সোশ্যাল মিডিয়াতে কন্ট্রোভার্সি ট্রোল হবে সেটা তুমি জেনেই আসছো। তাহলে এখন আবার আঙ্গুল তোলা কি লাভ? এখন আবার এত এত কাহিনীর কি লাভ? বিয়ে করার সময় মনে ছিল না? প্রেম করার সময় মনে ছিল না? বা বিয়ের আগে 6টা মাস যখন আমার লাইফ পার্টনারকে নিয়ে তুমি রাঙামাটি, বান্দরবন, কক্সবাজার, আমার পছন্দের রেস্টুরেন্ট এগুলোতে যে খাইতে গেছো তখন মনে ছিল না? যেহেতু মানুষের অভিশাপ নিয়ে সংসার শুরু করছো, সংসারে এরকম হবেই। এন্ড লাস্টলি আমি তোকে বলতে চাই মামুন, তুই তুই প্রতিবার কেন, তুই 100বার সুইসাইড অ্যাটেম্প কর, হ্যাঁ, সেটা আমার কিছু যায় আসে না। কেন জানিস? যখন তুই আমার সাথে ছিলি, যখন তোর সাথে আমি সেপারেটেড ছিলাম তখন এগুলো করিস নাই। এখন তুই কেন করতেছিস তুই জানিস। হয়তো তুই বাড়ি চাচ্ছিস, তোকে বাড়ি দিচ্ছে না। হয়তো তুই টাকা চাচ্ছিস, তোকে টাকা দিচ্ছে না। আর তোর ওয়াইফ, তাকে দুনিয়া সবাই চিনে। ওই যে বললাম না, তার রেট হচ্ছে 2 ঘন্টায় 60,000 টাকা, টেলিগ্রাম গ্রুপে লাইভ। আমি নিজের চোখে দেখছি, দুনিয়ার অনেক মানুষ দেখছে। এবং যারা ওইসব সাইট দেখে, হ্যাঁ, তারা সবাই ওকে চিনে। তো তাকে চেহারাটা ঢাকায় কতদিন হাইড করে রাখবি? সত্যি কথা হচ্ছে, যেটা রিয়ালিটি সেটা অ্যাকসেপ্ট করে নে। আর তুই সোশ্যাল মিডিয়াতে 100টা আমার কর্মফল দেওয়ার আপনারা কে, বা এই মহিলাকে? আমার সৃষ্টিকর্তা, আমার রব, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে যে তুমি যদি জাহান্নামেও যাও, জাহান্নাম থেকে একদিন না একদিন তোমাকে বের করে দিব, জাহান্নাম থেকে বের করে জান্নাতে দিবে। একটা সময় এন্ড আসছে পাপেরও। কি বড় পাপ করছি ভাই, তখন আমার বয়স 17, 18 এরকম মাইনার আমি ভাই, মাইনার বয়স। যখন আপনি এত বড় সেলিব্রিটি কিন্তু লাইলার নাম মুখে না নিলে মনে হয় ভিউজ হয় না। মানে ভাই রে ভাই, আমি তো এখন ঘুমাইতেও মানে টেনশন লাগে। ঘুম থেকে উঠেই দেখি লাইভ, লাইভে আমার নাম, আমার বাবার নাম, আমার মায়ের নাম, আমার বাচ্চাদের নাম। মানে কেন আমাকে এরকম ফ্রি প্রমোশন দেওয়ার কারণটা কি? এখন তো আমরা আর কোলাবোরেশন পার্টনার না। একটা টাইমে না হয় কোলাবোরেশন পার্টনার ছিলাম, একটা টাইমে না হয় একসাথে ভিডিও করতাম। তার কথা অনুযায়ী সে নাকি আমাকে ফেমাস বানিয়ে দিয়েছে, এটা সেটা। তাহলে এখন কেন? এখন তো আমি তোর সাথে কোলাবোরেশন করছি না, এখন তোর সাথে আমি ভিডিও করছি না। তাহলে কেন নিজের পেজে আমার নাম নিয়ে, আমার বাবা মার নাম নিয়ে, আমার বাচ্চা কাচ্চার নাম নিয়ে কেন ভিডিও বানাতে হবে? কেন লাইভ করতে হবে? কেন লাইভ করে কান্নাকাটি করতে হবে? লাইলা আমার হ্যান করছে, ত্যান করছে, এই করছে, ওই করছে, সেই করছে। অনলাইন লাইফটাই কি আমাদের জীবন? অনলাইন লাইফটা তো আমাদের জীবন না। অনলাইনে এসে এই 1000 2000 মানুষের সামনে কেন কান্নাকাটি, কেন এই সিম্প্যাথি গেইন? একই ভিউ ব্যবসা। আগেও আমাকে নিয়ে ভিউ ব্যবসা করেছে, এখনো আমাকে নিয়ে ভিউ ব্যবসা করতেছে। এখনো আমার নাম না বললে তার ভিউ হচ্ছে না কেন? সে তার বউকে নিয়ে কাপল ব্লগ করুক, সে তার বউকে নিয়ে ভিডিও বানাক। আমি তো তার নাকি কিছুই ছিলাম না, তো আমাকে নিয়ে এত সুন্দর সুন্দর ভিডিও বানাইতে পারছে, এত সুন্দর সুন্দর ব্লগ বানাইতে পারছে, এত সুন্দর সুন্দর রিলস বানাইতে পারছে। কই আমার চেহারা তো একদিনও একটা মাস্ক দিয়ে ঢাকা ছিল না 6 বছর আগে। আমার অনেক কিছু বলার আছে, আমার আসলে অনেক কিছু বলার আছে। আমার কেন অনেক কিছু বলার আছে আমি বলি। এই যে 4টা বছর যখন আমরা যখন একসাথে ছিলাম, হ্যাঁ, এবং 4টা বছরের পরে যখন 2টা বছর আমাদের যখন ব্রেকআপ হয়ে যায়, তখনও তো সে এই লাস্ট 1 মাসের মতো 4বার সুইসাইড অ্যাটেম্প্ট করে নাই? করছিল কি?
তখনও কি তার চেহারাটা এরকম ছিল গাঞ্জাখোরের মতো, হিরোইনচির মতো? তখনই কি তার মুখে এরকম আচরের দাগ, মায়ের এগুলো ছিল? তাহলে বিয়ে করার পরে এরকম হলো কেন? বিয়ে করেছে সে তার কথা অনুযায়ী 14ই ফেব্রুয়ারি, আজকে মার্চ, মাত্র 1 মাস, 1.5 মাস, ধরলাম 1.5 মাস। হ্যাঁ, 1.5 মাসে তার চেহারাটা দেখছেন? 1.5 মাসে তার চেহারা দেখছেন? 1.5 মাসে তাকে হিরোইনচিদের মতো লাগতেছে, গাঞ্জাখোরের মতো লাগতেছে। 1.5 মাসে নাকি সে 4 বার সুইসাইড অ্যাটেম্প করছে। কেন? বিয়ে শাদী হচ্ছে আল্লাহ তাআলার নেয়ামত, বিয়ে শাদী হচ্ছে আল্লাহ তাআলার রহমত। এই রহমতের একটা ভালো কাজ করার পরে একটা মানুষের কেন কেন 4-5 বার 6 বার 7 বার সুইসাইড অ্যাটেম্প করতে হবে? কেন তার চেহারা এরকম হবে? কেন তার চোখে মুখে আচরের দাগ কেন থাকবে? কেন তার হাত ভাঙা থাকবে? এই লাস্ট 6টা বছর কি আপনারা ওকে এভাবে দেখছেন? দেখেন নাই তো, না? লাস্ট 6টা বছর কি আমি ওকে নিয়ে কোনো কথা বলি নাই? আমরা যখন আলাদা হয়ে যাই, তারপর যখন 2টা বছর আমরা যখন আলাদা থাকি, ওর বাসায় আমি ওর বাসায়, হ্যাঁ, লিগালি সেপারেশন তো হয় নাই, দুজন 2 বাসায় আছি, তখনও কি ওকে দেখছেন এরকম হিরোইন চিখর গাঞ্জাখোরের মতো চেহারা হইতে? তখনও কি দেখছেন চোখে মুখে নখের দাগ, হাত ভাঙা, পা ভাঙা? বা তখনও কি দেখছেন যে সে বলতেছে যে লাইলা কেন আমাকে নিয়ে কথা বলে, লাইলার জন্য আমি এই খারাপ অবস্থায় আছি? তখনও তো আমি ওকে নিয়ে ভিডিও করেছি, করব না কেন? বিকজ তার সাথে আমার ভিডিও করা তো অনেকদিন আগে থেকে করা হয়ে আসছে। 2021 সাল থেকে আমরা একসাথে ভিডিও করি। তাহলে আমাদের তো এরকম কোনো এগ্রিমেন্ট হয় নাই যে আমরা আর একসাথে ভিডিও করতে পারবো না। আমরা লাইফের পার্টনার ছাড়াও আমরা তো, হ্যাঁ, ও যেটা বলেছে কোলাবোরেশন পার্টনার, আমরা তো সেটাও ছিলাম। আমিও ভার্চুয়াল মিডিয়াতে কাজ করি, সেও ভার্চুয়াল মিডিয়াতে কাজ করে, আমরা তো ভিডিও বানাবোই। এখন অনেকগুলো কথা আমি বলি, তোমাকে উদ্দেশ্য করে বলছি। তুমি একটা মানুষকে, হ্যাঁ, অনেকগুলো স্বপ্ন দেখায়, একটা মানুষের শেষ টাইমে অনেকগুলো স্বপ্ন দেখায়, তুমি, তোমার পরিবার, তোমার মা, তোমার বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, তোমার আশেপাশে সবাই মিলে ওই মানুষটাকে তার একটা খুবই মানে নাজুক একটা মোমেন্টে তার লাইফে আসছো, এসে তাকে অনেক আদর ভালোবাসা দিছো, অনেকগুলো স্বপ্ন দেখাইছো, তার সাথে 4টা বছর একসাথে পথে চলছো, এবং 4 বছর পরে যখন তোমাকে একমাত্র তোমার মায়ের খায়েশ, তোমার মায়ের ইচ্ছার ওই বাড়িটা লিখে দেওয়া হয় নাই, তখনই তুমি মাঝপথে লাথি দিয়ে চলে গেছো আরেকটা মানুষের কাছে, হ্যাঁ, আরেকজনের কাছে। এবং যাওয়ার পরে তুমি কি করছো আমি বলি, তুমি আমার কাছ থেকে ছেড়ে যাওয়ার পরে 2জন মানুষের কাছে এভাবে ছিলা, মাসুদ ভাইয়ের কাছে ছিলা এবং তোমার এখনকার স্ত্রী, তার সাথে এভাবে ছিলা। এবং এই যাওয়ার সময় তুমি কি করেছো, যাওয়ার পর তুমি আমাকে দেখাইতা, হ্যাঁ, যে ওদের সাথে তুমি ওই সমস্ত জায়গায় যাইতা যেই সমস্ত জায়গায় আমি তোমাকে নিয়ে যেতাম, তুমি ওই সমস্ত জায়গায় বেড়াতে যাইতা বা ওই ধরনের ভিডিও করতা যেই ধরনের ভিডিও তুমি আমার সাথে করতা, এবং ওই মানুষগুলোকে পাশে রেখে তুমি আমাকে এত খোঁচা দিতা, এত ছোট করতা, এত গালাগালি করতা, অথচ মানে তোমার ইন্টেনশনই ছিল যে লায়লাকে কষ্ট দেওয়া। লায়লা আমাকে বাড়ি দেয় নাই, লায়লা আমার মায়ের স্বপ্ন পূরণ করে বাড়িটা লিখে দেয় নাই, সেজন্য লায়লাকে আমি দেখাবো যে এই মানুষটা আমাকে বাড়ি করে দিচ্ছে, এই মানুষটা আমাকে ব্যবসা করে দিচ্ছে, এবং এই মানুষটাকে নিয়ে আমি ওই রেস্টুরেন্টে খাইতে যাব যে রেস্টুরেন্টে লায়লা আমাকে প্রতিদিন নিয়ে যেত, ওই কক্সবাজারের ওই হোটেলটার ওই রুমটাতেই থাকবো যে রুমটাতে আমরা একসাথে থাকতাম সব সময়। মনে করে দেখো, তুমি এমনিতেই তুমি আমাকে ছেড়ে চলে গেছো, এমনিতেই আমি কষ্টে জর্জরিত ছিলাম, এমনিতেই আমি দুঃখ পাইছি যে আমার জীবনের শেষ দিনগুলোতে আমার সমস্ত সঞ্চয় তোমরা নিয়ে গেছো, আমার মনটা ভেঙে দিয়ে গেছো, আমার অসুস্থ বাচ্চারা তোমার জন্য কান্না করতে করতে শেষ, সমস্ত কিছু মানুষের অপবাদ অপমান, সমস্ত কিছু গালাগালি, এগুলো আমি সহ্য করছি। তারপরে তুমি কি করছিলে জানো, তুমি আমাকে দেখায় দেখায় এই সমস্ত মানুষগুলো যাদেরকে তুমি ধরেছো, যে যা চিন্তা করেছো যারা তোমাকে ঢাকায় বাড়ি বানিয়ে দিবে, তাদেরকে নিয়ে তুমি অবর রেস্টুরেন্টে গেছো, অবর রেস্টুরেন্টে যে তুমি লাইভ করেছো,
ভিডিও করেছো, তাদেরকে নিয়ে তুমি অহনা রেস্টুরেন্টে গিয়েছো, তাদেরকে নিয়ে তুমি কক্সবাজারে সি পার্লে থেকেছো, এবং আমি যাতে কষ্ট পাই সেরকম করে করে তুমি ভিডিও বানিয়ে পাবলিক করেছো তোমার মিলিয়ন পেজে। তোমার একটাই উদ্দেশ্য ছিল আমাকে কষ্ট দেওয়া। অথচ তোমার মনে এটা কিন্তু আসে নাই যে এই মেয়েটাকে আমি ছেড়ে চলে আসছি, এই মেয়েতে এমনিতেই কষ্ট আছে, এমনিতে এমনিতেই কান্না করছে, সেটা সোশ্যাল মিডিয়াতেই কান্না করে হোক, আশেপাশের মানুষের কাছে কান্না করে হোক, ব্যক্তিগতভাবে কান্না করেই হোক, এই মেয়েটা এমনিতেই তোমার জন্য কাঁদছে, তাকে আমি আর কষ্ট না দেই। তোমার মাথায় সেটা ছিল না। তোমার মাথায় ছিল ও আমাকে বাড়ি দেয় নাই, ওকে আমি কষ্টে মাটিতে মিশায় ফেলে দেবো একদম। এবং তুমি যখন ছেড়ে যাও তখন আমাকে একটা কথা বলছিলা, এখনো আছে তোমার মেসেজগুলো, যেহেতু আমার ফোনে আছে, এখনো আমার ইনস্টাগ্রামে আছে, বলছিলা যে আগের যতজন প্রেমিকা আমার ছিল সবাইকে মাথায় তুলছিলাম তোর মতো করে, সোশ্যাল মিডিয়াতে বড় করছিলাম, তাদের আইডি বড় করে দিছিলাম, ফেসবুক টিকটক আইডি বড় করে দিছিলাম। যেই আমি তাদের জীবন থেকে চলে আসছি তাদেরকে আমি লাথি দিয়ে রাস্তায় নামায় ফেলে দিছি, এবং তোকেও আমি এটা করব। তুমি আমাকে যশোরে বসে, আমরা যখন বিউটি পার্লার প্রমোশনে ছিলাম, মাসুদ ভাইয়ের সামনে বসে তুমি এই কথা শুধু বলোই নাই, তুমি আমাকে যে মেসেজও করছো সেই মেসেজও এখনো পর্যন্ত আমার কাছে আছে। মানে তোমার আম্মুর এবং তোমার ইচ্ছা হলো যে তোমরা একটা মানুষকে ধরবা, হ্যাঁ, যে মানুষটার স্বামী নাই। আছে না, সমাজে কিন্তু এমন অনেক পুরুষ আছে, অনেক মহিলা যেরকম আছে সেরকম আমি পুরুষের কথা বলছি, অনেক পুরুষ আছে তারা খুঁজে যে একটু টাকা পয়সাওয়ালা বিধবা, একটু টাকা পয়সাওয়ালা স্বামী প্রবাসী, বা একটু টাকা পয়সাওয়ালা ডিভোর্সি, হ্যাঁ, যাদের ফ্যামিলিতে ওরকম বাবা ভাই নাই, কিছু টাকা আছে, তাদেরকে আমরা টার্গেট করব, ধরবো, তাদের সবকিছু নিব এবং তাদেরকে এমন ভাবে ছেড়ে চলে যাব যে তারা আর ঘুরে উঠে দাঁড়াইতে না পারে। সেই কাজটা, সেরকম মানুষ হচ্ছে তুমি আর তোমার আম্মু। এবং তোমরা আমাকে টার্গেট করেছো, আগের 2 জনকে তো করেছো, আগের 3 জনকে করেছো, 4 জনকে করেছো, সেগুলো তো আমি জানি। তুমি নিজের মুখে সবাইকে বলছো যে লায়লা আমার 139 নাম্বার প্রেমিকা, এবং আমি তোমার 3 নাম্বার লিগ্যাল পার্টনার। আমার আগে আরো মানুষ ছিল। তোমার বয়স 17-18 হইলে 17 বছর বয়সে তুমি 139টা প্রেম করে ফেললা। সবকিছুই আমি আজকে বলবো, সব বলবো। আমার প্রথম কথা হলো, তোমার প্রথম দোষ হলো তুমি যখন আমাকে ছেড়ে চলে যাও, তোমার যখন চাহিদা মিটছে না, তোমার আম্মুর যখন ইচ্ছা পূরণ হচ্ছে না, বাড়িটা যখন তোমার মাকে এবং তোমাকে লিখে দেওয়া হলো না, তখনই কিন্তু ছেড়ে চলে গেছো। কেন? তোমরা ম্যানিপুলেশনের শিকার যদি হতাই, ম্যানিপুলেশনের শিকার মানুষ কয়দিন হয়? 1 দিন, 2 দিন, 1 মাস, 4 বছর কেন ছিলা? 4 বছর ম্যানিপুলেশন হয়েছে তোমাদের পুরো ফ্যামিলি সহ 4 বছর ম্যানিপুলেশন হয়ে গেছে। তুমি বলছো যে তুমি না হয় 17 বছর, আমি বিশ্বাস করি না তুমি 17 বছর, কারণ তুমি অলরেডি অ্যাডাল্ট, তখন তুমি অলরেডি গাড়ি চালাও, 2021 সালে তোমার অলরেডি ড্রাইভিং লাইসেন্স আছে, তুমি 17 বছর হইতেই পারো না। তখন তোমার বয়স 21 বা 22, সেটা আমি ধারণা করে নিলাম। 21-22 অনেক কম বয়স, কিন্তু 21-22 বছরে তোমাদের যে মেন্টালিটি, যে মানে মানুষকে ক্ষতি করার যে মেন্টালিটিটা, সেটা কিন্তু একদম মানে 40-45 বছর বয়সের পুরুষদের মতো। হ্যাঁ, কারণ তোমার পিছনে তো তোমার মা আছে। আপনারা দেখবেন যে সবসময় সে লাইভ করে, সবসময় সে কান্নাকাটি করে, সবসময় সে এটা করে, মাকে পাশে নিয়ে করে। কেন? তখন না হয় 17 বছর তুমি বলতেছো, হ্যাঁ, এখনো কি তুমি 17 বছর যে তুমি এখন মাকে নিয়ে পাশে দাঁড়ায় কথা বলবা? তুমি এখন বিয়ে করছো, তোমার মা পাশে কি করে? কারণ তোমার এইসব কুটনামি, শয়তানি বুদ্ধি যেগুলো আছে, সেগুলো শুধু তোমার একার না, তোমার মারও। এরকম মা আমাদের মা হয় না, এরকম মা সাধারণ মা হয় না, এরকম মা একজন মা না, এনারা প্রতারক। চার বছর থেকে তুমি বলতেছো, 4 বছর থেকে তোমাকে আমি ম্যানিপুলেট করে আসছি, তাই না? তুমি যখন বুঝতে পারছো তুমি ম্যানিপুলেটেড হয়েছো, তুমি চলে যাওনি কেন? না, আমি বুঝতে পারিনি, আমার বয়স কম ছিল, এই ছিল, সে ছিল। তোমার বয়স কম ছিল, ওই যে তোমার পাশে যে তোমার মাটা দাঁড়ায় ছিল, ওনার বয়স কম ছিল না? তোমার যে বাবাটা ছিল তার বয়স কম ছিল না? তোমরা নাকি অনেক শিক্ষিত, অনেক শিক্ষিত। ওই যে শাহজাদপুরের 9তলা বাড়িটার পাশে যে ওই উঁচা লম্বা বাড়িটা, সেটা তোমার ফুপুর। হ্যাঁ, শাহজাদপুর যেখানে আমেরিকান এমবাসি, সেখানে যদি সবচেয়ে উঁচু বিল্ডিংটা তোমার ফুপুর হয়, ওই ফুপু বুঝতে পারে নাই যে তুমি ম্যানিপুলেটেড শিকার হচ্ছ 4 বছর থেকে?
ভাই মেডিকেল কলেজের সবচেয়ে বড় অফিসার, উনি বুঝতে পারেননি তুমি ম্যানিপুলেটেড শিকার? তোমার সবাই আমেরিকায় বিদেশে থাকে, আমেরিকায় কানাডাতে থাকে, তারা বুঝতে পারে নাই তুমি ম্যানিপুলেশনের শিকার? তারা তোমাকে সরান নিতে পারে নাই 4 বছর? কেন তুমি একটা মহিলার রক্ত চুষে খাওয়ার মতো সবকিছু চুষে খাইছো? একটা এতিম মানুষ, আমার বাবা নাই, আমার ভাই নাই, আমার হাজবেন্ড নাই, আমি সিঙ্গেল মাদার, আমার বাচ্চাগুলো অসুস্থ, তুমি একটা এরকম মানুষের সাথে 4 বছর কেন সবকিছু, তুমি বসে বসে সবকিছু কেন খাইছো? তোমাকে কেউ দিলে তুমি কেন যাবে? এতদিন কেন যাবে? তুমি এখন বলতেছো যে আমার ওয়াইফকে নিয়ে বাজে বাজে কথা বলা হচ্ছে, আমার ওয়াইফকে। তুমি চিন্তা করো তো 2021 সালে, তুমি চিন্তা করো 2021 সালে, 2021 সালে আমাকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে কি পরিমাণ ট্রল হয়েছে তোমার মনে আছে? আমাকে নিয়ে বুড়া বেটি বুড়া বেটি। আমি সারা জীবন, আমার বয়স তখন 46 বা 45, আমি 45 বছর বয়স পর্যন্ত পশ লাইফ লিড করেছি, আমি পশ সোসাইটিতে লিভ করেছি। সেখানে একজন টোকাইকে নিয়ে আমাকে যে পরিমাণ 2021 সাল 2022 সাল এই 2 বছর শুধুমাত্র তুমি আমার পাশে দাঁড়ায় ভিডিও করছো দেখে সেই সময় কি পরিমাণ ট্রল হয়েছে, হাজার হাজার লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন পেজে আমাকে নিয়ে ট্রল করা হয়েছে, এখনো করা হয়। আমি তোমার সাথে কোনো ভিউয়ের উদ্দেশ্যে আসি নাই। 2021 সালে আমি তোমার সাথে ভিডিওই করি নাই। 2022 সাল থেকে তুমি যখন আমাকে নিয়ে ভিডিও পাশে রাখিয়ে ভিডিও করা শুরু করছো, তখন থেকে মানুষের গালা গালি, বুড়া বেটি, এই সেই বুড়া বেটি, আমি বুড়া বেটি, আমার শুনতে কোনো লজ্জা নাই। হ্যাঁ, তখন তুমি এসে এরকম একটা লাইভ করো নাই কেন যে ও আমার কোলাবোরেশন পার্টনার? ও বুড়া বেটি হোক, ও যাই হোক, ও আমার ওয়াইফ না, ও আমার কোলাবোরেশন পার্টনার। কেন তখন তুমি লাইভ করো নাই এরকম? কেন তুমি তখন এই লোকগুলোকে কেন বলো নাই? এখন কেন বলতেছো যে তোমার ওয়াইফকে নিয়ে লোকজন কথা বলতেছে, এই জন্য তোমার সংসার নষ্ট হচ্ছে? তখন আমাকে নিয়ে 2021-22 সালে আমাকে নিয়ে যে পরিমাণ গালাগালি হয়েছে, যে পরিমাণ ট্রল হয়েছে, আমি সমাজের কাছে যে পরিমাণ ছোট হয়েছি, এবং তোমার পাশে থাকার জন্য আমার পরিবার থেকে আমি যে বিচ্ছিন্ন হয়ে গেছি, আমার বন্ধু বান্ধব, আমার কর্মস্থলী, সব জায়গা থেকে যে আমি বিচ্ছিন্ন হয়ে গেছি, তারপর আমি তোমাকে ভালোবেসে তোমার পাশে ছিলাম, তোমাকে ছেড়ে যায় নাই। তখনও তো তুমি সুইসাইড অ্যাটেম্প করো নাই, তখন তো তুমি উড়ে উড়ে বেড়াচ্ছিলা যে আমার পাশে লেলা আছে, আমার পাশে লেলা আছে, আমার পাশে লেলা আছে। তখনকার যে ট্রোল গুলো হয়েছে সেই তুলনায় এখন কি তোমার কোনো ট্রোল হচ্ছ? তোমার ওয়াইফ কি সেরকম ট্রোল হচ্ছে? আমার ছবি নিয়ে আমাকে গালাগালি করে কি পরিমাণ ছোট করা হয়েছে, আমার মাকে বাবাকে তখন ছোট করা হয়েছে। কই তখন তো তোমাকে আমি বলতে শুনি নাই এরকম একটা কথা যে কেন লেলাকে নিয়ে তোমরা ট্রল করতেছো? তখন 2টা বছর আমি শুধু ট্রলের শিকার হয়েছি, মানুষের গালাগালির শিকার হয়েছি, মানুষের কাছে ছোট হয়েছি, মানুষের কাছে অপমানিত হয়েছি। তারপরেও যেহেতু তুমি আমার জীবন সঙ্গী ছিলা, তুমি যেটাই হও, তুমি বস্তি হও, তুমি টোকাই হও, তুমি কন্টেন্ট ক্রিয়েটার হও, তোমার লাল নীল চুল থাকুক, তুমি হিরোইন হও, যেটাই হও, তুমি যেহেতু আমার জীবন সঙ্গী, তোমাকে তো আমি ছেড়ে যাই নাই, তোমাকে তো মেরে কেটে আঁচড় দিয়ে তোমার চেহারাটা নষ্ট করে নেই। কই তখন তো তুমি একবারও সুইসাইড অ্যাটেম্প করো নাই। এখন বিয়ে করার পর তুমি কেন সুইসাইড, কেন তুমি নিতে পারতেছো না যে তোমাকে নিয়ে ট্রোল করা হচ্ছে? তুমি একজন পাবলিক ফিগার, এবং তুমি একজন বিতর্কিত পাবলিক ফিগার। তুমি শুধু এখন থেকে না, তুমি 6 বছর আগে থেকে না, তুমি যখন থেকে সোশ্যাল মিডিয়াতে ওই লাল নীল সাদা চুল কালার করে ঘুরে বেড়াইছো, তখন থেকে তুমি বিতর্কিত পাবলিক ফিগার, তোমাকে নিয়ে তখন থেকেই ট্রোল হয়। তাহলে এখনকার ট্রোল গুলো কেন নিতে পারছো না? যে তোমার জীবন সঙ্গী, সে তো তোমার পাস্ট প্রেজেন্ট সবকিছু জেনেই আসছে। তোমার উপর যে মামলা আছে, তোমাকে নিয়ে লোকজন যে সোশ্যাল মিডিয়াতে গালাগালি করে, তোমাকে নিয়ে যে লোকজন ট্রল করে, তোমাকে নিয়ে যে আজে বাজে কথা বলে, তোমার মাকে নিয়ে পর্যন্ত আজে বাজে কথা বলে, তোমার বোনকে নিয়ে লোকজন যে আজে বাজে কথা বলে সোশ্যাল মিডিয়াতে, এটা তো তোমার জীবনসঙ্গী জেনেই আসছে। তোমার জীবনসঙ্গী জেনেই আসছে যে তোমার সাথে আমার রিলেশনশিপ, তারপরেও সে পরকিয়া করে গেছে তোমার সাথে। তোমরা বিয়ে করছো ফেব্রুয়ারি মাসে, কিন্তু গত বছর অগাস্ট মাস থেকে তোমরা বেড়ায় আসছো। তুমি ওর সাথে যে তুমি এই সাজেক গেছো, বান্দরবন গেছো, কক্সবাজার গেছো, ময়মনসিংহে গেছো, সবগুলোতে হোটেলে থাকছো, একসাথে থাকছো, ঘুরে বেড়াইছো, লিভ টুগেদার করছো, পরকিয়া করছো। তখন সেটাকে কি বলবা তুমি? সেটা কি লিগ্যাল রিলেশন ছিল? সেটা তো লিগ্যাল রিলেশন ছিল না। তারপরে ধরা পেয়ে সেদিন যে তোমাদের বিয়ে করতে হয়েছে, সেটা বলো না কেন? ধরা যদি না খাইতা না, তাহলে তো বিয়েও করতা না। তাহলে এর টাকা পয়সা খায়াও, এর কাছ থেকে গাড়ি টাড়ি নিয়েও তুমি তোমার আম্মু এর ছেড়ে চলে যেতা। সবখানে লোভ করতে গেলে যে তুমি বেঁচে ফিরে আসবা, এটা ভাবা ঠিক না। ঠিক আছে?
তোমার জীবন সঙ্গী যেই মেয়েটা তোমাকে বিয়ে করবে বা বিয়ে করেছে বা বিয়ে করতে চায়, সে তোমার পাস্ট প্রেজেন্ট সবকিছু তার জানা থাকার কথা, কারণ তুমি একজন সোশ্যাল মিডিয়া পার্সন, তোমাকে নিয়ে সবাই জানে। তোমার বাসায় কয়টা শার্ট আছে, কয়টা গেঞ্জি আছে, তোমার কয়টা কুত্তা আছে, কয়টা পাখি আছে, কয়টা বিছানা কালার কিরকম, এসির কালার কিরকম, লাইটের কালার কিরকম, সেগুলো সব জানে। লায়লার সাথে তোমার কি কথা, কি রিলেশন, কি সম্পর্ক, সবাই সব জানে। তুমি লায়লার সাথে আগের রিলেশন গুলোর কথাও তুমি যদি মনে করো, হ্যাঁ, সাধারণ জনগণ না করলেও, না জানলেও, যারা লাইকি করে, যারা টিকটক করে, তারা জানে যে তোমার আগে যে দুইজন যাদের সাথে তুমি লিভ টুগেদার করছিলা, তাদের সাথে তোমার কি ধরনের, তাদের সাথেও তুমি কক্সবাজার গেছো, টাঙ্গাইল গেছো, এখানে গেছো, সেখানে গেছো, তাদের টাকা পয়সা মেরে টাকা ছিবড়া করে ছিঁড়ে ফেলে দিছো। তাদের না হয় দরকার নাই, তারা না হয় ছোট মানুষ, তাদের না হয় জীবনে ভালো থাকার দরকার ছিল, বা তাদের সন্তানকে নিয়ে তারা চোখের আড়ালে চলে যেতে চাইছে দেখে আজকে আমার মতো এইভাবে চিৎকার করে বলতে পারতেছে না যে তাদেরকেও তুমি রাস্তায় মাথায় মেরে ফেলে রাখছি না। এত অপরাধ করবা, সেটা শাস্তি তো পাইতেই হবে। আর তোমার ওয়াইফ মহামান্য প্রিন্সেস ডায়না, আজকে আমি বলি, সে বাংলাদেশের প্রিন্সেস ডায়না হোক, সে ইংল্যান্ডের প্রিন্সেস ডায়না হোক, সে মঙ্গল গ্রহের প্রিন্সেস ডায়না হোক, সে একজন বিতর্কিত মানুষকে বিয়ে করছে তো ট্রলের শিকার হইতেই হবে। সে একজন বিতর্কিত মানুষের অপরাধ সমূহ জেনে সে বিয়ে করছে, তার তো এগুলো সহ্য করতেই হবে। সে একজন বিতর্কিত মানুষকে পরকিয়া করে অন্যের সাথে সম্পর্ক ছিনাই নিয়ে নিজে একটা সংসার বাঁধতে চাইছে, তার সংসারে অশান্তি হবে, এটা তো জানা কথা। তাহলে এখন কেন লাইভে এসে লায়লার নাম দিয়ে চিৎকার করে বলতে হচ্ছে? এখন কেন লায়লাকে দোষী করা হচ্ছে? কেন তুমি যখন আগের দুইটা সংসার ওইভাবে শেষ করে আমার কাছে যখন চলে আসছিল, তারা কি আমাকে বলে নাই? তারা কি আমার নাম নিয়ে ট্রোল করে নাই? তারা কি আমার নাম নিয়ে কথা বলে নাই? তারা কি আমাকে রিচ করে নাই? আমাকে বারবার বলে নাই যে মামুনের মা লোভী প্রতারক, তারা 2টা বছর পর তোমাকে ছেড়ে চলে যাবে বা তোমার টাকা পয়সা শেষ হলে চলে যাবে? বলে নাই? সেই সব মেসেজ তো আমার কাছে এখনো আছে। আর তুমি যখনই বড় লোক কাউকে পাও, সে হয় তোমার স্ত্রী, সে হয় তোমার প্রেমিকা, একটু বয়স্ক হয়ে গেলে তোমার মাম্মি পাপা, মানে তুমি তো কি আর বলবো, মানে তুমি আর তোমার আম্মু সম্পর্ক পাতায় 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 এইভাবে প্রতারণার জালটা ফেলো। আজকে যদি আমি বাড়িটা লিখে দিতাম, তাহলে কি আর আমার দেখতে হইতো? তাহলে আমি আর আমার সন্তান নিয়ে এই রাস্তায় বসে ভিক্ষা করতাম। এতই যদি লায়লাকে ঘৃণা করো, আজকে যে গেঞ্জিটা পরে লাইভ করছো, ওই গেঞ্জিটা তো লায়লার দেওয়া, ওইটা পরে আসো কেন? ওইসব জিনিস এখনো কেন তোমার বাসায়? লায়লার দেওয়া কুকুর, লায়লার দেওয়া পাখি, লায়লার দেওয়া ফার্নিচার, লায়লার দেওয়া গ্যাজেটস, লায়লার দেওয়ার জামা কাপড়, লায়লার দেওয়ার জুতা কেন এখনো তোমার বাসায়? আমি জানতে চাই সেই কথা। এতই তুমি লায়লাকে ঘৃণা করো। মানুষের সবকিছুর একটা সহ্যের সীমা আছে। তোমার নামে এতগুলো মামলা, এটা কি তোমার স্ত্রী না জেনে আসছে? কেন তোমাকে যখন নিয়ে যায় ভাটরা থানায়, তখনও তো তোমার স্ত্রী বোরখা পরে ওখানে দাঁড়িয়েছিল। তুমি যখন কোর্টে যাও, মুখটা ঢেকে উনি তো উবার করে তোমার কাছে চলে গিয়েছিল, যায়নি? তাহলে এখন তুমি যে অপরাধী, সেটা এখন তার জানতে সমস্যা কোথায়? এখন আমার মা যিনি একজন আর্মি অফিসারের ওয়াইফ, উনি যদি এত ট্রল মানতে পেরেছিল, তাহলে তোমার স্ত্রী কোন প্রাইম মিনিস্টারের ওয়াইফ, স্ত্রীর মা কোন প্রাইম মিনিস্টারের ওয়াইফ, যে উনি জানে না? উনি ওনার মেয়েকে তোমার মতো একজন ছেলের নেশাখোর, একজন ভাইরাল পার্সন, এইরকম প্রতারক ফ্যামিলির ছেলের সাথে বিয়ে দেওয়ার আগে ওনারা চিন্তা করে নাই যে এটার কনসিকুয়েন্স কি হবে? চোর অনেক আছে, ডাকাত অনেক আছে, বাটপার অনেক আছে, তাদের ফেস ভ্যালু ওভাবে নাই, তাদের ফেস রিভিল নাই। কিন্তু তুমি তো চিহ্নিত আসামি, তোমাকে তো দুনিয়ার সবাই জানে তুমি প্রতারক, তোমার মা প্রতারক। তাহলে ওনারা কি মঙ্গল গ্রহ থেকে আসছে যে ওনারা জানে না? ওনারা জেনে শুনে যদি তোমার মতো ছেলের সাথে বিয়ে দিতে পারে তাদের মেয়েকে, তাহলে এগুলো তো সহ্য করতেই হবে। এটা তো স্বাভাবিক। আমার সাথে সেপারেশন হয়ে যাওয়ার পর 2 বছর তুমি কোনোদিন সুইসাইড অ্যাটেম্প করো নাই, কোনোদিন তোমার চেহারা এরকম হিরোইনচির মতো হয় নাই। তাহলে বিয়ের 1 মাসের মধ্যে তুমি কেন 4 বার সুইসাইড অ্যাটেম্প করতে গেছো? এটা কি ধরনের জীবন সঙ্গী তোমার? এটা কি ধরনের পরিবার তোমার? হ্যাঁ, আরো একটা কথা বলি, মোহনাকেই বলি। মোহনা, তোমাকে বলছিলাম এর আগে, হ্যাঁ, তোমাদের কথিত বিয়ের ডেটের আগে আমি বলছিলাম যে
মামুন তোমাকে কি পরিমাণ কষ্ট দিবে, মামুনের মা তোমাকে কি পরিমাণ কষ্ট দিবে, তোমার মামুনের বোন তোমাকে কি পরিমাণ টর্চার করবে, তুমি এটা চিন্তাও করতে পারবা না। যেখানে মামুনের মা, মামুনের বোন তোমার সংসারে যদি থাকে, সেই সংসার তুমি কোনোদিন টিকাইতে পারবা না। এই মহিলা এত কুটনি, এই মামুনের এই বোন এত কুটনি, কোন সংসার শান্তিতে টিকার মতো না। এদের কাজই হচ্ছে সারাক্ষণ মামুনকে প্যারা দেওয়া, টাকা টাকা টাকা, আমার এই টাকা লাগবে, আমার ওই টাকা লাগবে, আমার এই বাড়ি লাগবে, আমার ওই জমি লাগবে, আমার এইটা লাগবে, ওইটা লাগবে, সারাক্ষণ এটা করতে থাকবে, সারাক্ষণ টাকা টাকা করতে থাকবে, এবং সারাক্ষণ তোমার সংসারে যত রকম প্যাচ ঘোষ। আমি মামুনের চেয়ে বড় ছিলাম তো, এই জন্য 4টা বছর টিকতে পারছিলাম, আমি ওনাদেরকে ব্যালেন্স করে চড়তে পারছিলাম, কিন্তু আমাকে কি পরিমাণ যে টর্চার করছে, সেই টর্চারের সীমা পরিসীমা নাই। তুমি যদি তাদের সাথে কন্টিনিউ করো, আমি তোমাকে আগেও বলছি, তোমাদের ওই বিয়ের ডেটের আগেও বলছি যে তুমি কানতে কানতে মরে যাবা। এরকম মহিলা কারো মা হইতে পারে না। ওই যে জি বাংলায়, তারপরে এইসব জায়গায় বাংলা সিনেমায় যে কুটনি শাশুড়ি দেখা যায় না, এই মহিলা এরকম কুটনি শাশুড়ির 100% বা ডাবল। এবং এই ননদ মামুনের বোন, ও বাবা, আল্লাহ ভাগ্যিস ওর কথা বলা বন্ধ করে দিছে। কথা বললে তো দুনিয়া দুনিয়া কিনে ফেলতো, দুনিয়া চাষ করে বেড়াইতো। এইরকম শাশুড়ি, এইরকম ননদ যেই ফ্যামিলিতে আছে, সেই ফ্যামিলিতে কোনোদিন সুখ আসবে না। আমি তোমাকে আগেও বলছি, তোমার সাথে যখন বুঝতে পারছি তুমি ওর সাথে সিরিয়াসলি ইনভলভ হচ্ছ, হ্যাঁ, তখন আমি তোমাকে লাইভে এসে বলছি যে তুমি কানতে কানতে মরে যাবা, এবং তোমার সাথে একই কাজ করবে। তুমি মিলাই দেখো, খালি সময়ের অপেক্ষা। তোমাদের তো 1 মাসও হয় নাই, এখনই দেখি মামুন চিৎকার করতেছে। হ্যাঁ, আরো তো পড়ে আছে দিন, যে যদি লিগালি বিয়ে করে থাকো তাহলে তো বুঝতেই পারবা এই শাশুড়ি যেসব জায়গায় আছে, এই ননদ যেসব জায়গায় আছে, সেখানে কোনো শান্তি, স্বামী স্ত্রী শান্তিপূর্ণ সম্পর্ক করতে পারবে না। আর তোমার শাশুড়ি এরকম শাশুড়ি যে টাকা নিয়ে নিয়ে, মেয়েদের কাছে টাকা নিয়ে নিয়ে এনে মামুনের রুমে মেয়েদেরকে ঢুকায় বাইরে থেকে দরজা লাগাই দিত। 200 টাকাও নিত, এরকম হয়েছে। আমি 21 সালে ওর সাথে আমার সম্পর্ক যখন প্রথম ছিল, তখনও দেখছি 200 টাকাও নিত, নিয়া মেয়েদেরকে নিয়া মামুনের বেডরুমে। মামুনের যে আপন বড় ভাবি, যিনি কথা বলতে পারে, ওনার কাছে শুনছি আমি, মামুনের কম্বলে 2 পাশে 2 মেয়ে নিয়ে ঘুমাইতো। তার বয়স নাকি 17, 2 পাশে 2 মেয়ে নিয়ে ঘুমাইতো। আমার নিজের চোখে দেখা বিছানায়, বসুন্ধরার বাসায় যখন আমরা আলাদা ছিলাম, ভিডিও কলে নিজের চোখে দেখা বিছানায় 5-5টা মেয়ে নিয়ে ঘুমাচ্ছে। ওর মা 5টা মেয়েকে নিয়ে ঢুকাইছে। এই যে অনামিকা ঐশী, এই যে ইরিন, এই যে আরো কত কি, হ্যাঁ, আনিসা, হ্যাঁ, এইসব মেয়েদেরকে কে ঢুকাইতো বেডরুমের ভিতরে? যেই বাসায় মা আছে, যেই বাসায় বোন আছে, সেই বাসায় একটা অবিবাহিত ছেলের বেডরুমে মেয়েরা দরজা লাগায় কি করে, কেমন করে যায়? তার মা এরকমই। তোমার কাছেও বাড়ি চাবে কয়দিন পরে, তোমার কাছেও এটা চাবে, ওইটা চাবে, সেটা চাবে, তোমাকে ইনকাম করে খাওয়াতে হবে। কেন? আমার কথা হচ্ছে মোহনা, কেন তুমি একটা ছেলেকে, একটা পরিবারকে তুমি ইনকাম করে কেন খাওয়াবে? কেন খাওয়াবে? তারা সবাই সুস্থ, 7 জন ফ্যামিলি মেম্বারের সবাই সুস্থ, শুধু 2টা ভাই বোন কথা বলতে পারে না। কিন্তু তার তো সবই পারে, কথা বলতে পারে না, কিন্তু কুটনামি ঠিকই করতে পারে। কথা বললে না জানি কি করে ফেলতো। এই ভাই বোন পড়ালেখা জানা, হ্যাঁ, বড় ভাই কথা বলতে পারে না, 2টা বিয়ে ঠিকই করতে পারছে, 2টা ঘরে 2টা সন্তান ঠিকই দিতে পারছে। বোন কথা বলতে পারে না, একটা বিয়ে করছে আর একটা লিভ টুগেদার করতে পারে, বয়ফ্রেন্ড নিয়ে সারা দুনিয়া ঘুরে বেড়াতে পারে, ইন্ডিয়াতেও নাকি বেড়াতে যাবে। হ্যাঁ, তারা এত কিছু করতে পারে, তারা ইনকাম করে খাইতে পারে না? তারা কেন ছোট ছেলের জীবন সঙ্গীর টাকায় তাদের চলতে হবে? কেন মামুনের বউয়ের, বা কেন মামুনের গার্লফ্রেন্ডের, বা কেন মামুনের জীবন সঙ্গীর টাকায় তাদেরকে 7টা মেম্বারকে কেন চলতে হবে? আমি এই জিনিসটা জানতে চাই। তার বাবা সুস্থ, তার মা সুস্থ, তার ভাই সুস্থ, তার বোন সুস্থ, তার ভাবি সুস্থ, মামুনও সুস্থ। তাদের খুব উচ্চাকাঙ্ক্ষা। তারা ওই যে করাইলের বস্তিতে ছিল না, পলিথিনের ঘরে, এরকম বিল্ডিং কিন্তু ছিল না তাদের, পলিথিনের ঘরে ছিল। হ্যাঁ, সেই পলিথিনের ঘর থেকে আজকে বসুন্ধরায় আসতে পারছে। কত রকম প্ল্যানিং চিন্তা করা গেছে। তোরা বলিস যে এই গ্রামে যত দূর চোখ যায় জায়গা জমি শুধু মামুনের আর মামুনের, এইখান থেকে যত দূর চোখ যায়। এই তোদের গ্রামে এত দূর জায়গা জমি, হ্যাঁ, সেটা তো তোদের বাপ দাদার জায়গা জমি, তাহলে এত বছর তোরা গ্রামে বাড়িটা বানিস না কেন?
লাইলা তোদের জীবনে আসার পরে তোদের গ্রামের বাড়িটা ধরতে হয়েছে কেন? তার আগে তো একটা মাটির ঘরও ছিল না। কেন কেন রে? তোদের এত জায়গা জমি, সেসব জায়গা জমি বিক্রি করে তোরা এত এত বছর গ্রামে ঘর বানিস নাই কেন? আমাকে বলতো, আমি শুনতে চাই। এত বছর তোরা এই গ্রামে ঘর বানিস নাই কেন? কারণ কি জানিস? কারণ ওগুলো সব মিথ্যা কথা, তোদের খালি মুখের কথা, বানানো কথা। লাইলা আসার পরে লাইলার গলায় এইভাবে পাড়া দিয়ে, লাইলারে চিপে, লাইলার কাছ থেকে টাকা পয়সা নিয়ে, নিজের টাকাও আছে, সেগুলো নিয়ে গ্রামে এত কোটি কোটি টাকা দামের গ্রামের একটা বাড়ি বানাইছিস। ওই গ্রামের বাড়িতে তোর মা বাপ বোন থাকে না কেন এখন? তোর মা তোর বোন এখনো কেন ঢাকায় তোর সংসারে পড়ে আছে? ওই বাড়ি কিসের জন্য? ওই বাড়ি কি শো? মানে লাইলার টাকা ছিল, লাইলার টাকাগুলো কিভাবে নিতে হবে, নিয়ে আমি এখন কিভাবে কিভাবে খরচ করব। এই যে তুই 5 লাখ টাকা দিয়ে তুই যে একটা গেমিং স্টেশন কিনছিস, জীবনে তুই গেমিং স্টেশনটা চালাইছিস, গলায় পাড়া দিয়ে আমার কাছ থেকে নিছিলি কেন? আমার টাকা আর্ন করতে কষ্ট হয় না? আমি মানুষ না? আমার উপরে এতগুলো পরিবার, আমার বাচ্চা কাচ্চা ডিপেন্ডেন্ট না? আমার বয়স হয়ে গেছে না? আমি তো কদিন পরে কবরেই চলে যাব। কেন আমার জীবনের সমস্ত সঞ্চয়টা তোর তোর মায় বেটার তোদের নিয়ে নিতে হবে? শোন মামুন, তোকে আমি বলি, তুই বিয়ে করছিস ভালো কথা, তুই বউ নিয়ে ঘুর, তুই বউ নিয়ে ভিডিও বানা, তুই বউ নিয়ে ভালো করে আনন্দদায়ক জীবন পার কর। তুই বউ নিয়ে এমন কিছু করিস কেন যেটা নিয়ে আমি কষ্ট লাগে? তুই বউ নিয়ে ওই রেস্টুরেন্টে যে আমার দেখাইস কেন যে এই লাইলা দেখো আমি আমার বউকে নিয়ে এসেছি, আমার একটা বউ আছে, আমি বিয়ে করে ফেলেছি, সে আমার লিগেল ওয়াইফ। কেন তোর সমস্ত চিন্তা ভাবনা লাইলাকে ঘিরে কেন থাকবে? তুই যদি মুভ অন করেই থাকিস, তুই লাইলা সবকিছু বাইরে ফেলে দে, ওই কুত্তা বাইরে ফেলে দে, ওই পাখি বাইরে ফেলে দে, ওই জামা যে গেঞ্জি পরে আজকে লাইফ করছিস সেটাও তো লাইলার দেওয়া, সেটা বাইরে ফেলে দে। ফেলে দিয়ে মাথার থেকে লাইলা ঝেড়ে নিয়ে তুই তোর বুকে নিয়ে সুন্দর জীবন যাপন কর। তুই এমন কোনো জায়গায় যা যেখানে লাইলার কোনো স্মৃতি নাই। তোর ঘুরে ফিরে ওইসব জায়গাতেই কেন যে লাইলাকে দেখায় ভিডিও পোস্ট করতে হবে? তুই বউকে জড়ায় ধরেই থাকবি, তুই বউকে নিয়ে বিছানায় ঘুমাবি, এটা সবাই জানে যে বউকে নিয়ে মানুষ কি করে। কিন্তু সেটা কেন তোকে লাইলাকে দেখানোর উদ্দেশ্যে তোর পেজে ছাপাইতে হবে? তারপরেও তোকে বলি, তুই মুভ অন করতে চাস, তুই লাইলাকে ভুলে মুভ অন কর। বুঝলাম তোকে নিয়ে কোনো কন্ট্রোভার্সি নাই, হ্যাঁ, কেমন কন্ট্রোভার্সি নাই সেটা তো আমরা দেখতেই পারছি। ওমরাতে যে কি কাজ করে আসছিস প্রতিদিন, ওমরা খালি যেদিন করছিস সেদিন বাদে, ওমরার আগে পিছে প্রতিদিন তুই নাইট ক্লাবে গেছিস, মদ খাইছিস, ওমরা থেকে এসেও তুই মদ খাইছিস, মদ খাচ্ছিস, গাঞ্জা খাচ্ছিস, হিরোইন খাচ্ছিস, সব কিছু ভিডিও আছে আমার কাছে, সব কিছু আমি দেখছি ভিডিও কলে। আমি আজকে বলে দিলাম, তুই যে কন্ট্রোভার্সি করিস নাই এই 2টা বছর, তুই বলতেছিস কন্ট্রোভার্সি করিস নাই, কে বললো তোর? এই তো কিছুদিন আগে ওমরা করছিস, কদিন আগে, এই যে জানুয়ারিতে, আজকে মার্চ, 3 মাসে, এই 3 মাস আগেও তুই বিশাল কন্ট্রোভার্সি করেছিস। লোকজন তোর মুখে থুথু দিছে, তোকে ছি ছি করছে, বলছে এটা কি ধরনের উমরা করা, এটা কি ধরনের আল্লাহর ঘরে যে কি ধরনের। তখন তুই কি বলছিস? আমাকে ভিডিও করে খাইতে হয়, এই জন্য কন্ট্রোভার্সি না করলে ভিউ আসে না। কর তুই কন্ট্রোভার্সি, কন্ট্রোভার্সি করবি না কেন? কেউ কি মানা করছে যে না মামুন তুই কন্ট্রোভার্সি করিস না? আর একটা কথা বলি, তুই আমাকে নিয়ে কথা বলিস, তুই আগে যেসব মেয়েদের সাথে তুই জীবন শেয়ার করছিস, বিছানা শেয়ার করছিস, বাসা শেয়ার করছিস, তোর লাইফ পার্টনার যারা ছিল তারা সবাই সোশ্যাল মিডিয়ার ছিল, কেউ সোশ্যাল মিডিয়ার বাইরে ছিল না। তাদেরকে আজকে কেউ দেখে না, কারণ তুই তাদের সাথে রিলেশন শেষ, তাদের তুই সব আইডি খাই দিছিস, তাদের টিকটক আইডি খাই দিছিস, তাদের লাইকি আইডি খাই দিছিস, তাদের ফেসবুক আইডি খাই দিছিস, যে তোরা যা, তোদের সাথে সাথে আইডিও যাতে চলে যায়, যাতে লোকজন ভুলে যায় যে ঠিক আছে তোদেরকে আমি চিনি না। এটা তো আমার সাথেও করতে চাইছিলি, আমরাও তো আইডি খাই দিছিস। আমার টিকটক কোথায় আজকে? আমার 6.5 মিলিয়নের টিকটক কোথায় আজকে? এগুলো এইসবই করিস যে একটা মেয়েকে ধরবো, তারপরে তার কাছ থেকে সব নিব, তারপর তাকে এমন ভাবে লাইফ থেকে বিদায় করে দিব যাতে তার কথা আর কেউ মনে রাখতে না পারে, এবং আমার মামুনের মায়ের যেসব অপরাধ সেগুলো যেন পরবর্তী টার্গেট জানতে না পারে। এটাই তুই চাইছিলি যে লায়লা চলে যাক, এবং সে চুপ করে চলে যাক, এবং তার সাথে করার প্রতারণাগুলো কাউকে না বলুক, যাতে আমি পরবর্তী শিকারকে নিতে পারি, এবং পরবর্তী শিকার যেন মামুন এবং মামুনের কৃতকর্মের কথা জানতে না পারে। তুই কি ভাবছিস মানে তোর যে বউ মোহনা, তাকেও আমি বলবো না কোনোদিন? আমি বলতে হবে কেন? পুরো সোশ্যাল মিডিয়াতে ঘুরে বেড়াচ্ছে
তোর আর তোর মায়ের অপকর্মের কথা। তুই না হয় কন্টেন্ট ক্রিয়েটার, আমি বুঝলাম, তোর মা কিসের কন্টেন্ট ক্রিয়েটার রে? তোর মা কেন আসে? হ্যাঁ, আর তোর মা যদি আইসাই থাকে তাইলে এইসব ট্রোল তো সহ্য করতেই হবে। আর তুই ধরে নিবি যে না, আমার মাও আইসা সোশ্যাল মিডিয়াতে চিল্লাবে, আমিও আইসা সোশ্যাল মিডিয়াতে চিল্লাবো, কিন্তু কেউ আমাকে নিয়ে কোনো কথা বলতে পারবে না। তোরা একেবারে সাদা কাপড়ের মতো সাদা। দরবেশ বাবা এক একজন, পীর বাবা এক একজন। এই যে টিট ফর ট্যাট আছে না, তোর মায়ের কৃতকর্মের জন্য তোর আজকে এইসব ট্রোলের শিকার। তোর মায়ের জন্য তোর আজকে এই যে বিয়ে করছিস মাত্র 1 মাস হয়েছে, হানিমুনে যাবি, ঘর সাজাবি, বউর সাথে গল্প গুজব করবি, ভালো টাইম স্পেন্ড করবি। কই আমার সাথে যখন ছিলি কত কিছু ঝড় ঝাপটা মাথায় অনেক কিছু আসছিল। হ্যাঁ, তোর ইনকাম ছিল না, 0 ইনকাম ছিল। তারপরে কি আমার ইনকামের উপর বৈশা বৈশা খাইতি, তোর মায়ের ইচ্ছা পূরণ করতি, এই করতি সেই করতি। মানুষের ট্রল আমি সহ্য করে গেছি, মানুষের গালাগালি। তখন তো আমি কন্টেন্ট ক্রিয়েটার ছিলাম না, তারপরে আমি মানুষের ট্রল গালাগালি স্বীকার শুনে গেছি। কই তোর প্রতি আমার তো তখন একটুও ভালোবাসা কমে নাই। তখন তো তোর সাথে আমার একটু মারামারি, আচর কামড়, তারপরে এই হাত ভাঙা, পা ভাঙা, সুইসাইড অ্যাটেম্প, গাঞ্জা খাওয়া, এগুলো তো তখন একটুও হয়নি। এখন কেন হচ্ছে বল? এটা কি ধরনের সম্পর্ক? ভালোবাসার সম্পর্কে কি এত ঠুনকো হয়? সেখানে তো তোরা বিয়েই করে ফেলছিস বলতেছিস। তোকে যদি সেই মেয়ে সত্যিকার ভাবে ভালোবাসতো, দুনিয়া উল্টায় গেলেও তুই পৃথিবীর কুখ্যাত খুনি হইলেও কোনো কিছু নিয়ে কোনো সমস্যা হওয়ার কথা ছিল না। আর তোর মেয়ে ট্রল হওয়াকে ভয় পায় কেন? সে তো অলরেডি সোশ্যাল মিডিয়াতে আছে, তার তো অলরেডি টেলিগ্রাম গ্রুপে লাইভ চলে, যে শর্টস 60K, তার রেট হচ্ছে 60,000। এটা টেলিগ্রাম গ্রুপে লাইভ চলতেছে। এটা কি খালি আমি একা দেখছি? হাজার হাজার মানুষ দেখতেছে যে তার রেট হচ্ছে 60,000 পার 2 ঘন্টা। তো সেরকম মেয়ে ট্রলকে ভয় পাওয়ার তো কিছু নাই। হাত পা দেখাবি, সামনে পিছে দেখাবি, চেহারা দেখাবি না কেন? তার চেহারা তো এমনিতেই টেলিগ্রাম সার্চ দিলেই দেখা যায়। সেটা তো আমাকে সার্চ দিয়ে বের করতে হবে না। ওই যে বললাম সবশেষে যে লাইলার নাম না নিলে ভিউ হয় না, তাই ঘুমাইতে পারি না। ঘুম থেকে উঠেই দেখি নতুন একটা লাইফ চলে আসছে, ঘুম থেকে উঠেই দেখি নতুন কাহিনী। তোকে আমি সুন্দর করে একটা কথা বলি, খুব সুন্দর করে কথা বলি, একটা নিউট্রাল মানুষ হিসেবে তোকে আমি কথা বলি। প্রথমত, তুই যদি ভালো, সুন্দর, সুস্থ লাইফ চাইস, জীবন চাইস, প্রথম থেকে তোর মাথা থেকে প্রতারণা করে খাওয়ার ব্যাপারটা দূর করতে হবে। এবং সব ধরনের সম্পর্ক থেকে যে তুই খালি জিনিসপত্র হাসিল করে নিবি, সেই চিন্তাটা তোকে প্রথম থেকে মাথা থেকে দূর করতে হবে। তুই নিজে যখন একদম শুদ্ধতম মানুষ হিসেবে দাঁড়াবি, হ্যাঁ, যে না আমি সৎ পথে চলবো, আমি কোনো মেয়ের টাকা আত্মসাৎ করে খাবো না, আমি সুন্দর পথে চলবো, কারো ক্ষতি করব না, কারো অসম্মানী করব না, নিজেকে আগে সিদ্ধ করবি। দ্বিতীয় কথা হচ্ছে তুই নেশা থেকে বের হবি। তুই যে হিরোইন, গাঁজা, আইস, কি জানি আছে, মারিজুয়ানা, পপি, এই সে, এগুলা খাইস, এগুলা যতদিন খাবি, মদ, হ্যাঁ, এগুলা যতদিন খাবি ততদিন তোর লাইফ ঠিক হবে না। প্রথম কথা, নিজের মাথা থেকে প্রতারণা করার চিন্তা দূর করতে হবে। দ্বিতীয় কথা, নেশা থেকে বের হতে হবে। তৃতীয় কথা, মেয়ে মানুষের কাছ থেকে বের হতে হবে, দূর হইতে হবে। এই 3টা জিনিস তুই দূর কর, দেখবি তোর লাইফটা কত সুন্দর। চতুর্থ কথা, তোর ওই মাকে, ওই বাবাকে ঢাকায় আনা যাবে না। তাদের জন্য ওই যে কোটি টাকা দামের যে গ্রামের বাড়িটা করে রেখে আসছিস, কোটি টাকার দামের বাড়িতে রেখে আসবি, এখান থেকে তুই তাদের খরচা পাঠাবি। কেন আনা যাবে জানিস? তোর মা যদি সাধারণ মা হইতো, তোর মা যদি আমাদের মায়ের মতো মা হইতো, তোর মা যদি জনগণের মায়ের মতো মা হইতো, তাহলে কোনো সমস্যা ছিল না। তোর মা হচ্ছে ইবলিশের আরেকটা মানে নারী ফর্মুলা। সরি টু সে, মাকে নিয়ে এরকম কথা বলতে হয় না, কিন্তু তার মা যে এরকম না, তার মা আসলে মা না। হ্যাঁ, তার মা, তোর মা তোর জীবনটা নষ্ট করছে। তোর মা যে সারাক্ষণ মাথার উপর দাঁড়ায়,
টাকা 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 করে, এবং তোর মার যে চোখ ওই উঁচুতে, এই আজকে আমাকে এই বাড়ি কিনে দে, আজকে আমাকে এই গাড়ি কিনে দে, আজকে আমাকে এই জমি কিনে দে, এগুলা করে দেখেই তোর মনের ভিতরে যে প্রেসার হয়, সেই প্রেসারের জন্য তুই খারাপ কাজ করতে বাধ্য হইস। তোর মায়ের এই মানে অফুরন্ত চাহিদা, অফুরন্ত মানে অবাস্তব চাহিদা পূরণ করতে যে তুই আজকে খারাপ পথে খারাপ কাজগুলো করিস। সো তোর মাকে তুই দূরে রাখ, তোর মাকে তোর সংসারে আনিস না, দূরে রাখ। ওই গ্রামে যে কোটি টাকা বাড়ি করে দিয়ে আসছিস, ওইখানে তোর মাকে রাখ। তুই মাসে মাসে সমস্ত খরচ পাঠাবি, সমস্ত কিছু পাঠাবি, কিন্তু মাকে তোর সংসারে আনতে দিবি না। যেই মুহূর্তে তোর মাকে আর তোর বোনকে তোর সংসারে আনবি, সেই মুহূর্তে তোর আর তোর ওয়াইফ যেই হোক না কেন, মোহনা হোক আর ঐশ্বরিয়া রাই হোক, সেই সংসার ভেঙে যেতে বাধ্য, সেই সংসারে অশান্তি হইতে বাধ্য। এবং তোর মা যে পরিমাণ নাটকবাজ, উনি যেই পরিমাণ নাটক করতে পারে। তোরা যখন ওই বস্তির ঘরে ছিলি, তোর সাথে আমার ঝগড়া হয়েছিল, হ্যাঁ, আমার বাসা থেকে সিকিউরিটি গেছিল আমাকে সেভ করার জন্য, তুই আর তোর মা আমাকে মাইরা অজ্ঞান করে দিয়েছিলি। যেই মুহূর্তে আমার সিকিউরিটি গেছিল, সেই মুহূর্তে তোর মা চিৎকার করে বলতেছে, আমার আলমিরা থেকে 5 লাখ টাকা চুরি হয়ে গেছে, আমার আলমিরা থেকে 5। তোদের 5টা টাকাও ছিল না, সত্যি তোদের হাতে 5টা টাকাও ছিল না। 5টা টাকা আমি নিয়ে গিয়ে দিয়েছিলাম। তোর মা ওই যে রকিবের সাথে যে তুই জড়ায় ধরে ঘুমাইছিলি না বিছানায়, সেটা দেখে যে আমি চিল্লাইলাম। রকিব মতো একটা ছেলেকে তুই জড়ায় ধরে বিছানায় ঘুমাইয়াছিলি, অকাম কুকাম করতেছিলি, সেই জন্য যে আমি তোর বাসায় যে চিৎকার করছিলাম, তখন তুই আর তোর মা যে আমাকে মাইরা অজ্ঞান করে দিয়েছিলি, তখন যে সিকিউরিটি গেছিল, তখন তোর মা বলতেছিল, আমার 5 লাখ টাকা চুরি হয়ে গেছে। তোদের বাসায় 5টা টাকাও ছিল না। ওই রকিব 2000 টাকা দিয়ে আসছিল তোদের বাজারটা করার জন্য, তার বিনিময়ে তুই ওর সাথে জড়ায় ধরে ঘুমাইছিলি, ঠিক আছে? তো তোর মাকে দূরে রাখবি তোর সংসার থেকে, তোর সংসার ভালো থাকবে। কি কি বললাম মনে আছে? প্রথমত, মাথা থেকে প্রতারণার চিন্তা, মানুষের খারাপ করার চিন্তা, মেয়েদেরকে নিচে নামানোর চিন্তা, মানুষের টাকা মেরে খাওয়ার চিন্তা দূর করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে নেশা থেকে বের হয়ে আসতে হবে। তৃতীয়ত হচ্ছে মেয়ে মানুষ থেকে বের হয়ে আসতে হবে, যে তুই যে এই যে বিছানায় 5টা মেয়ে নিয়ে ঘুমাস, 10টা মেয়ে নিয়ে ঘুমাস, উপরে নিচে, এগুলো থেকে বের হতে হবে। চতুর্থত, তোর মাকে তোর সংসারে আনা যাবে না। এখন মা তো তুই তো ফেলে দিতে পারবি না, তোর তো মা তোকে তো জন্ম দিছে, হ্যাঁ, তুই তো তাকে ফেলতে পারবি না। তাকে তুই গ্রামের বাড়িতে দে। এত এই ইটালিয়ান টাইলস, আমার বাসায় আমি আকি টাইলস লাগাইছি, হ্যাঁ, 13 টাকা 14 টাকা। ওনার বাসায় উনি ইটালিয়ান টাইলস লাগাইছে, ইটালিয়ান বেসিন লাগাইছে, ইটালিয়ান ঝাড়বাতি লাগাইছে, গ্রামে চরের মতো জায়গায়। ওই বাড়ি আমার গলায় পাড়া দিয়ে যে করাই নিছিস, কার জন্য করাই নিছিস? ওই বাড়িতে নিয়ে রাখ তোর মাকে, তোর বোনকে ওই বাড়িতে নিয়ে রাখ, ঠিক আছে? এই কয়টা না করতে পারলে জিন্দিগিতে তোর সংসার টিকবে না। আমি লাইলা আজকে বলে রাখলাম, এইগুলো তুই যদি না করিস তোর সংসার টিকবে না। দ্বিতীয়ত, তোর ওয়াইফকে বলতেছি, তুইও বলিস যে তোর পাস্ট প্রেজেন্ট যা হিস্ট্রি আছে, তুই যত খারাপ কাজ করছিস সবকিছু জেনে সে তোর লাইফে আসছে, নাকি সে তোর লাইফে আসছে যে লাইলাকে দেখানোর জন্য, যে লাইলা আমি পরকিয়া করে তোমার পার্টনারকে আমি নিয়ে নিলাম, লাইলা আমি পরকিয়া করে তোমার সংসার ভেঙলাম। করছো তো পরকিয়া করে আমার সংসার ভাঙছো, পরকিয়া করে আমার ভালোবাসার মানুষকে নিয়ে গেছো। মামুন যেরকমই হোক, যত খারাপই হোক, যত টোকাই হোক, তার ফ্যামিলি যা ইচ্ছা তাই হোক, 4টা বছরে মামুনের নামে একটা কমপ্লেনও আমার মুখ থেকে কোনোদিনও আসে নাই। আমার মা যা ইচ্ছা দুনিয়াতে যা ইচ্ছা তাই বলবেন, যাক, আমার পরিবার আমাকে ছেড়ে চলে যাক, কিন্তু মামুনকে আমার কাছ থেকে কেউ আলাদা করতে পারে নাই, যতক্ষণ না পর্যন্ত কেউ তাকে টাকার লোভ দেখাইছে। টাকার লোভ দেখার পরেই তো তার মা তাকে নিয়ে চলে গেছে। তার মা বলছিল, আজকের মধ্যে 2 লাখ টাকা দিয়ে আমাকে জমি কিনে দিতেই হবে, যেমন করে হোক এই জমি আমার চাই। 2 লাখ টাকাটা দিতে পারি নাই আমি। তো তোমার যদি সে সত্যিকারের বউ হয়, তোমার যদি মিথ্যা বউ হয়, ঠিক আছে, এনজয়, সেটা নিয়ে আমি কিছু বলবো না। সে যদি তোমার সত্যিকারের বউ হয়, তাকে আমি বলে দিচ্ছি, 1 নাম্বার, মানুষ আমাকে কান দিয়ে, আমার সংসারটা ভাঙিয়ে, আমার লাইফ পার্টনারকে তুমি ছিনাই নিয়ে গেছো, সেটা টাকার লোভে হোক বা যেটাতেই হোক। প্রথমত, আমার তো কোনো দোয়া থাকবে না, আমার বদদোয়া থাকবে, অভিশাপ থাকবে। সেই সংসার কোনোদিনও সুখের হবে না, সেই সংসার কোনোদিনও টিকবে না, এটা আমি বলে রাখলাম। তারপরেও যদি আল্লাহ টিকায় রাখে, তোমাকে বলি, তোমার স্বামী, এটা আমি স্বামী বলতে চাই না, মামুন যে খারাপ মানুষ, এটা তুমি জেনেই আসছো। মামুনের ব্যাকগ্রাউন্ড, মামুনের মা, বাবা, ভাই, বোন সবাই যে শয়তান, সেগুলো তুমি জেনেই আসছো।
এবং মামুনকে নিয়ে যে সোশ্যাল মিডিয়াতে কন্ট্রোভার্সি ট্রোল হবে সেটা তুমি জেনেই আসছো, তাহলে এখন আবার আঙ্গুল তোলার কি লাভ? এখন আবার এত এত কাহিনীর কি লাভ? বিয়ে করার সময় মনে ছিল না? প্রেম করার সময় মনে ছিল না? বা বিয়ের আগে 6টা মাস যখন আমার লাইফ পার্টনারকে নিয়ে তুমি রাঙামাটি, বান্দরবন, কক্সবাজার, আমার পছন্দের রেস্টুরেন্ট এগুলোতে যে খাইতে গেছো, তখন মনে ছিল না? যেহেতু মানুষের অভিশাপ নিয়ে সংসার শুরু করছো, সংসারে এরকম হবেই। এন্ড লাস্টলি আমি তোকে বলতে চাই মামুন, তুই প্রতিবার কেন, তুই 100বার সুইসাইড অ্যাটেম্প কর, হ্যাঁ, সেটা আমার কিছু যায় আসে না। কেন জানিস? যখন তুই আমার সাথে ছিলি, যখন তোর সাথে আমি সেপারেটেড ছিলাম, তখন এগুলো করিস নাই। এখন তুই কেন করতেছিস তুই জানিস। হয়তো তুই বাড়ি চাচ্ছিস, তোকে বাড়ি দিচ্ছে না। হয়তো তুই টাকা চাচ্ছিস, তোকে টাকা দিচ্ছে না। আর তোর ওয়াইফ, তাকে দুনিয়া সবাই চিনে। ওই যে বললাম না, তার রেট হচ্ছে 2 ঘন্টায় 60,000 টাকা, টেলিগ্রাম গ্রুপে লাইভ, আমি নিজের চোখে দেখছি, দুনিয়ার অনেক মানুষ দেখছে। এবং যারা ওইসব সাইট দেখে, হ্যাঁ, তারা সবাই ওকে চিনে। তো তাকে চেহারাটা ঢাকায় কতদিন হাইড করে রাখবি? সত্যি কথা হচ্ছে, যেটা রিয়ালিটি সেটা অ্যাকসেপ্ট করে নে। আর তুই সোশ্যাল মিডিয়াতে 100টা সাংবাদিক কেন, তুই সমস্ত বিবিসি, সিএনএন এনেও বিবিসি, সিএনএন কে সরি বলবি, তার আগে লাইলাকে একটা গালি দিবি এবং সরি বলার পরে লাইলাকে একটা গালি দিবি, সেটা কোনো সরি হলো না। তুই আমাকে মারছিস অনেকবার, তুই আমার টাকা পয়সা হাতায় নিছিস, তুই আমাকে কষ্ট দিছিস, তুই আমাকে ছুঁড়ে ফেলে, বিপদের সময় ছুঁড়ে ফেলে দিয়ে চলে গেছিস, সেগুলোর জন্য সরি ওই বিবিসি, সিএনএন কে বলে তারপরে আবার গালি দিলাম, সেটা তো কোনো সরি হলো না। সরি হলো হচ্ছে অনুতপ্ত হবি যে না, আমি ভুল করছি আসলে, এবং এটা ভুল, এটা যদি আমার সাথে হয়ে যায়, এটা যদি আমার সন্তানের সাথে হয়ে যায়, তাহলে আসলে এটা অনেক খারাপ কাজ, সেই হিসেবে রিয়েলাইজ করতে হবে। তুই সরি কবি, এই আমি সরি করলাম, তুই এখন মামলা তোল, দেখি কত মামলা তুলে, এটা তো কোনো সরি না, এটা কোনো অনুতপ্ত না। তুই স্বীকার কর যে তুই করছিস সেগুলো আমার সাথে, তুই স্বীকার কর, তুই অনুতপ্ত হ। আল্লাহ তাআলাই মাফ করে দেয়, আর আমি তো কেন মাফ করব না? আমি তো সাধারণ মানুষ, মানুষ খুন করে এসে আল্লাহ তাআলার কাছে মাফ চাইলে আল্লাহ তাআলা মাফ করে দেয়, আর আমি তো সাধারণ মানুষ। বাট সরিটা সরি হইতে হবে। সরি মানে এই না যে আমারে তুই গালি দিবি, তারপরে সরি বলবি, তারপরে আবারও গালি দিবি, তো সেইটা তো কোনো সরি না, সেটা কোনো সরি হলো না কিন্তু। ঠিক আছে, সরির তরিকা সরির মতোই হইতে হয়। তুই সরি বলবি চিল্লায়, তারপরে তার আগে পিছে গালাগালি দিবি, তোর মা এসে গালাগালি দিবে, তোর মা এসে এই মরা কান্না করবে সোশ্যাল মিডিয়াতে। কেন রে তোর মা সোশ্যাল মিডিয়াতে কেন? তোর মা কি টাকা ইনকাম করে? তোর মা কি কন্টেন্ট ক্রিয়েটার? তোর মাকে নিতে হবে কেন? তুই নিজে অ্যাডাল্ট না? সারা দুনিয়া চড়ে বেড়াইতে পারিস, সারা দুনিয়া চড়ে খাইতে পারিস, মানুষের গলায় পাড়া দিয়ে টাকা ইনকাম করতে পারিস, বিয়ে করতে পারিস, এখন তোর মা কেন এসে মরা কান্না করে সোশ্যাল মিডিয়াতে? উনি কি, উনি ব্লগার? উনি কন্টেন্ট ক্রিয়েটার? উনি কি অন্য কই? আমি তো দেখি না ফারহানা বিথির মা এসে বাবা এসে সোশ্যাল মিডিয়াতে কথা বলে। আমি তো দেখি না অনামিকা ঐশীর মা এসে বাবা এসে সোশ্যাল মিডিয়াতে কথা বলে। আমি তো দেখি না অন্য কেউ এসে সোশ্যাল মিডিয়াতে তোর মায়ের মতো কথা বলে। সুন্দর লাইফ যদি চাইস, প্রথমে আগে নিজেকে শুধরাইতে হবে, নিজের জীবনযাত্রা সুন্দর করতে হবে। তোকে আমি এই 5টা উপায় বলছি, ওই 5টা উপায় তুই মেনে চল। তুই দেখবি, তুই বিয়ে করছিস, তুই এখন হাসি খুশি থাকবি, তুই শ্বশুর বাড়িতে বেড়াতে যাবি, তুই বিয়ের ছবি পাবলিশ করবি, এই করবি সেই করবি, তুই হানিমুনে যাবি। তোর বউয়ের তো টাকা পয়সার অভাব নাই। 2 ঘন্টায় যে 60,000 টাকা নেয়, সে তো দিনে 24 ঘন্টা, তো কত হাজার টাকা নেয়, তার কত ইনকাম তার। তোর বউ আজকে রাস্তার প্রস্টিটিউট, বা তুই আজকে রাস্তার প্রস্টিটিউট। তোরা যদি রিয়েলি হাজবেন্ড ওয়াইফ হইস, তাহলে আমি কে? আমি তো পাস্ট, আমি গেছি তোদের সংসারে। আমি সোশ্যাল মিডিয়াতে চিল্লাই ভিডিও তো বানাবোই, কেন বানাবো না? আমি তো কষ্ট পাইছি, আমাকে তো তুই কষ্ট দিছিস। 4টা বছর তো তুই আমাকে নিয়ে এরকম লাইফ করিস নাই। 4টা বছর তো লায়লা আক্তার, ফারহাদ এর বাবা মা হাজবেন্ড বাচ্চা কাচ্চা নিয়ে কথা বলিস নাই। তুই ম্যানিপুলেশনের শিকার হয়েছিস 4টা বছর আগে, তুই কেন সেটা নিয়ে আসিস নাই লাইভে? কেন 4 বছর বসেছিলি? 4 বছর পরে কেন 2 বছর বসেছিলি?
কেন তোর এখন আমার নাম নিয়ে তোর লাইভ করতে হচ্ছে? তুই নিজে এখন না, লোকজন যেটা হয়েছে, এখন তুই হাসির পাত্র হয়ে গেছিস। লোকজন না তোকে নিয়ে হাসাহাসি করে। সত্যি কথা, তোর লিগ্যাল ওয়াইফ তুই লিগ্যাল ওয়াইফ, তো সেটা গলা চিল্লায় ফাটায় বলার তো কিছু নাই। তোর মতো একটা কন্টেন্ট ক্রিয়েটার যে একটা নিঃশ্বাস ফেললেও একটা লাইভ করে ভিডিও করে, সে বিয়ে করছে, তার একটা ভিডিও ছবি বা একটা দাওয়াত, কোনো কিছু নাই, এগুলো কোনো বিশ্বাসযোগ্য কথা? 4 বছর তুই এখন বলিস যে 4 বছর আমাকে ম্যানিপুলেশন করে রেখে দিয়েছে। 4 বছর তোরা তো এত বড় লোক, তোদের তো এত এত সহায় সম্পত্তি, তুই 4 বছর আমার বাড়িতে কেন আসিলি? তুই আসিলি, তোর মা ছিল, তোর বাপ ছিল, তোর বোন ছিল, কেন আসিলি তুই? আমাকে ক, তোরা কি আমাদের বাসায় কাজের লোক? ক, তোরা কি আমার বাসায় কাজ করছিলি? বোরহানি খাবো, হ্যাঁ। আমি আর চাই না আমার নাম নিয়ে কোনো লাইভ করা হোক। আমি আজকে দাঁড়ায় শেষবারের মতো বলে দিচ্ছি, আমাকে, আমার পরিবারকে, আমার সন্তানদেরকে গালাগালি করে আর কোনো লাইভ করা হোক, তোর ব্যক্তিগত জীবন তুই ব্যক্তিগতভাবে হ্যান্ডেল কর। তুই যদি আবার, আমি আর একদিন যদি আমার কোনো নাম, আমার কোনো পরিবারের কারো নাম নিয়ে তুই লাইভ করছিস, আমি সত্যি সত্যি সিরিয়াসলি নিব সেই জিনিসটা। এবং আমি সিরিয়াসলি নিব মানে আমি সিরিয়াসলি নিব। তোর সংসার তুই সামলা, তুই মর, তুই বাঁচ, তুই যা ইচ্ছা তাই কর, তুই 100টা বিয়ে কর। আমি তোকে 5টা উপায় বলে দিছি, ওই 5টা উপায় যদি তুই মেনটেন করতে পারিস তুই ভালো থাকবি, আর যদি মেনটেন করতে না পারিস তুই যা ইচ্ছা তাই হয়ে যা, আমার কিছু যায় আসে না। আর তোর বউকে বলি, মানুষের চোখের পানিতে যেই সংসার, সেই সংসার কোনোদিন সংসার না। তুমি হয়তো আমাকে দেখাই দিতে চাইছো যে এই তোমার বয়ফ্রেন্ডকে আমি নিয়ে গেলাম, বা এই তোমার পার্টনারকে আমি নিয়ে গেলাম, এই তোমার পার্টনারকে আমি বিয়ে করে ফেললাম। হ্যাঁ, তোমার আগেও বিয়ে হয়েছিল, আগেও তোমার শাশুড়ি বলেছে তোমার নাকি আগে 5টা বিয়ে হয়েছিল। হ্যাঁ, মামুনের মা নিজের মুখে বলেছে যে আমার বউয়ের 5টা বিয়ে হয়েছে। তো তোমার ধরে নিলাম তোমার আগে 5টা বিয়ে হয়েছে, তো 5টা বিয়ে তোমার টিকে নাই কেন? 5টা বিয়ে টিকে নাই কেন? আমাকে এই কথাটা বলো। আর মামুনকেও বলছি, যে মেয়ের 5টা বিয়ে টিকে নাই, সেই মেয়ের তোর সাথে বিয়ে কেমন করে টিকবে? এদেরকে নিয়ে কথা বললে আসলে কথার কোনো শেষ হবে না। তারপরে আমি লাস্ট কথা বলতেছি, মামুন, আজকে শেষবার আমি সহ্য করলাম, তুই আমাকে নিয়ে লাইভে আসলি, আজে বাজে কথা বললি, এরপরে যদি আর বলিস আমি আর সহ্য করব না, ঠিক আছে? এটা কোনো মানুষ সহ্য করতে চায় না। তুই মুভ অন করছিস, তুই তোর লাইফ নিয়ে ভালো থাক, তুই কন্টেন্ট বানা, তুই কন্টেন্ট ক্রিয়েটার। আমি আমার লাইফ নিয়ে আমি দুঃখে থাকি, কষ্টে থাকি, অভাব অনটনে থাকি, আমার টাকা পয়সা নাই এখন, আমার হাত খালি। তুই নিজে বসিস যে তুই তো ফকির হয়ে গেছিস, বাপের টাকা খেয়ে ফেলছিস, ফকির তো হবই। তোর মতো একটা মানুষ, তোর মায়ের মতো একটা মানুষ, যারা আমার সমস্ত সঞ্চয়ের টাকা নিয়ে গেছিস, ফকির হব না? আমার কষ্ট হচ্ছে না? আমাকে এমনিতেই তুই, তোর মা, তোর পরিবার অনেক কষ্ট দিয়ে ফেলছিস, এখন তোর ওই মোহনাকে নিয়ে আমাকে আর কষ্ট দিস না। আমি কিন্তু একটা মা, আমি কিন্তু একটা অসুস্থ বাচ্চার মা, আমার কিন্তু বাচ্চাটা অনেক অসুস্থ, সবাই দেখছে। আমি একা মেয়ে মানুষ, সিঙ্গেল, আমার একটা সাপোর্ট নাই, আমার একটা বাবা নাই, আমার একটা ভাই নাই, আমার ওরকম আত্মীয় স্বজন নাই। আমি একা কষ্ট করে চাকরি করে 8 থেকে 10 ঘন্টা আমার চাকরির কাজে সময় দিতে হয়। সেই চাকরি করে আমার মা, আমার সন্তান, আমার পরিবার, আমার নিজেকে পালি। এর মধ্যে আমার ভালোবাসার মানুষ আমাকে রেখে চলে গেছে, অন্য মেয়েদের সাথে ঘুরে বেড়াচ্ছে, এরকম আজে বাজে কথা বলছে, সেগুলোর কষ্ট তো আছেই। তারপরে মামুন তোকে বলি, আমি জানি, তুই জানিস, সারা দুনিয়া জানে তুই আমাকে ভালোবাসছিস। যদি ভালো নাও বাসিস, একটা মানুষ হিসেবে তোর কাছে রিকোয়েস্ট করি, তুই আমাকে আর কষ্ট দিস না, আমাকে আর ছোট করিস না, আমাকে এমন কোনো সিচুয়েশনে ফেলিস না যে আমি খাইতে বসে আমার চোখ দিয়ে পানি বের হোক। আমি আমার লাইফ নিয়ে মুভ অন করে আমি ভালো থাকতে চাই। তুই তোর লাইফ
বা যা ইচ্ছা নিয়ে যা নিয়ে তুই ভালো থাক, আমাকে তোর লাইফের মধ্যে আর টানিস না। এটাই আমার শেষ কথা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। ড্রামা করতে আসিনি ভাই, আপনারা লাইভ করলে আমি আমার মনের কষ্ট, মনের কথা যখন বলতে আসি লাইভে, আপনারা মজা নেন, টিটকারি মারেন, নেশা করে লাইভে আসছে, নতুন নাটক শুরু হয়েছে, এটা সেটা। নাটক না ভাই, জীবনটা নাটক হলে ভালো হইতো। নাটক তো স্ক্রিপ্টেড থাকে, লেখা যায়, নাটক বানানো যায়, সাজানো যায়, সুন্দর করে গুছানো যায়। আপনি বাস্তব জীবন কেমনে সাজাইবেন, কেমনে গুছাইবেন, কিভাবে? আমি আজকে খুব সোবারলি কথা বলবো, খুব আস্তে আস্তে কথা বলবো। আসলে আমার টোনটা অনেক জোরে, আমার এটা জেনেটিক, আমার মার কাছ থেকে আসছে। আমার মা অনেক জোরে কথা বলে, আমার মা অনেক জোরে কথা বলে, আমার কাছ থেকে আমার কাছে আসছে, আমি অনেক জোরে কথা বলি। আমি যে লাইভে আসি, আমার আত্মচিৎকার কজন বুঝেন আপনারা? আপনারা যে মজা নেন, নতুন নাটক, নতুন ড্রামা, এটা ওইটা সেটা লাইফে। আমি যে বলি লাইফে এসব বাজে কথা বলি যে আমি এত খারাপ ছিলাম, ওইটা ছিলাম, সেটা ছিলাম, আমি আপনাদেরকে বুঝাইতে চাই যে আমি একটা সুন্দর জীবনযাপন করতে চাই, সোবার লাইফ চাই, ওই কন্ট্রোভার্সি ছাড়া একটা লাইফ চাই। এই সোশ্যাল মিডিয়াতে আপনারা বাংলাদেশের নাগরিক, আপনারা জুলাই আন্দোলন করছেন, এটা করছেন, সেটা করছেন, দেশকে রক্ষা করছেন, দেশের এটা করছেন, সব আমি অ্যাপ্রিসিয়েট করলাম আপনাদের ভাই। আমি যে একটা ভিকটিম, আপনারা কি বুঝেন না? আপনারা বলেন আইনের গতিতে চলবে, তো এই গতির, এই আইন দিয়ে কি হবে? এই গতি দিয়ে কি হবে? এত স্লো গতি। কাঠের চশমা পইরা আইন চললে তো এই আইনকে অ্যাপ্রিসিয়েট করা যাবে না। আইনকে বলে আইনকে সম্মান করতে হয় কেন? আইনকে সম্মান না করলেও মামলা হবে। এটা কেমন? এটা কোন দেশ, কোন দুনিয়াতে আসি আমরা? এইখানে এই বাংলাদেশে সুস্থ মানুষের, স্বাভাবিক মানুষের দাম, মর্যাদা কোনো কিছুই নাই। আমি হজ করে এসে ফরজ কাজ করছি, ভালো কাজ করছি, কারো 2 টাকা মেরে খাচ্ছি না ভাই। সবচেয়ে বড় কথা, কারো 2 টাকা মেরে খাচ্ছি না, কারো 2 টাকা লস করি না ভাই। আমার তো বাইচা থাকতে ইচ্ছা করে না দুনিয়াতে। ওমরা হজ করে আসছি, আমি তো চাই না ওইরকম বাজে উদ্যোগগুলো নিতে। এত বাজে ছিলাম, এত খারাপ কাজ করতাম দুনিয়াতে, কখনো তো সুইসাইড অ্যাটেম্প নিই আমি। এখন কেমন নিচ্ছি? আপনারা দেখতেছেন না অনলাইনে কি হচ্ছে, কি করতেছেন আপনারা? আমার ব্যক্তিগত জীবন, আমার স্ত্রী, আমার লাইফ আমি কিভাবে চালাবো, টোটালি আমার উপর। ব্লু ফাইল লেলা আপনাকে বলতেছি, আমি আজকে খুব সোবারলি কথা বলবো। আপনার নাম নিলে তো আমার শরীরের রক্তগুলা শিরশির করে। কারণ কি, আপনি আপনার ইমপ্রেশন ওইরকম ভাবে ক্রিয়েট করছেন আমার মাঝে। আমার মাঝে আপনার ইমেজটা ওইরকম যে আপনার নাম শুনলেই আপনার মারতে ইচ্ছা করে, যে 2টা চরমারি ধরা, একটা বেয়াদব, পাগল, সাইকো, অ্যাটেনশন সিকার মহিলা। আপনি যে অ্যাটেনশন সিকার, এটা কিন্তু এখন সবাই বুঝে। মানুষ জানে যে আপনি অ্যাটেনশন নিতে আসেন অনলাইনে। যখন ভিউ কম হয় ভিডিওতে, তখনই আসেন আমাকে নিয়ে লাড়াচাড়া দিতে। কেন আমাকে নিয়ে লাড়া দিতে হবে কেন আপনার? আপনি তো এর আগেও আরো কয়েকটা সংসার করছেন, আপনি তো তাদের সাথে লাড়াচাড়া করেন না। এখন আপনি বলতে পারেন যে তারা আপনাকে নিয়ে কথা বলে না। তারা হচ্ছে হাই এডুকেটেড একটা পার্সন, ইনাফ ম্যাচিওর পার্সন, তারা কর্নেল, কেউ মেজর, ওয়ারেভার, এক একজনের এক এক পজিশন, সবার ভালো ভালো পজিশন ছিল। তাদের সাথে আমাকে কম্পেয়ার করলে তো হবে না আপনার। আপনি আপনার হাঁটুর বয়সী ছেলের সাথে আপনি ছিলেন, আপনি আপনার হাঁটুর বয়সীর সাথে আপনি লিভ টুগেদার করছেন, তাকে ইউজ করছেন, তাকে ব্যবহার করছেন। আপনি আমাকে ব্যবহার করছেন আপনার যৌন চাহিদা মেটানোর জন্য, আপনি পপুলার হওয়ার জন্য। আপনাকে দিয়ে আমার যৌন চাহিদা কিভাবে মিটলো? আমার যৌন চাহিদা মিটাইতে হলে আপনার কাছে কেন যাইতে হবে আমার? আর এই বাংলাদেশে এই লটা তৈরি হয়েছে, ধর্ষণ মামলা আমার বিরুদ্ধে হয়েছে, আমি নাকি ওনাকে ধর্ষণ করছি। আমার যৌন চাহিদা মিটাইতে হইলে আমি টাকা দিয়ে প্রস্টিটিউট পাড়াই যাব আমি? কেন আমি আপনার কাছে যাব বলেন? আপনার কাছে কেন যাব? আপনার কাছে স্পেশাল কি আছে? টাকা খেতে গেছে আপনার কাছে? ঠিক আছে, আপনি আমার টাকা খাওয়াইছেন, আপনি আমার যৌবন খাইছেন, শেষ কথা। দ্য এন্ড, গিভ এন্ড টেক, গিভ এন্ড টেক, যা হয়েছে হয়েছে, শেষ।
একটা কি বয়স কম ছিল তো ভাই, আমি কামাইলে প্রতি মাসে 5-10 লাখ টাকা আমার কোনো বিষয় না অনলাইন থেকে। আর লালা, আপনি নিজেও তো জানেন, আপনি যে আপনার শরীরের উপর আমার মাসের স্যালারিগুলো সোয়াই আপনি দিয়ে রাখতেন, এগুলো আপনি আপনার আপনার টাকা বলে যে পোস্ট করেন, এটা আপনিও জানেন আমিও জানি। ওই টাকাগুলো আমার 1 মাসের স্যালারি, যেটা আপনি আপনার পুরো শরীরে নিয়ে বসে আছেন। আমার প্রতি মাসে 5.5 লাখ 6 লাখ করে স্যালারি আসতো স্ন্যাক অ্যাপ থেকে। আপনি কি করলেন? আমাকে অলস বানায় ফেললেন ম্যানিপুলেট করতে করতে। আমার আর তখন আর কন্টেন্ট করার মধ্যে কোনো মন মানসিকতা তো রইল না। কন্টেন্ট করতাম না, আমি ভিডিও মেক করতাম না। ভিডিও না করলে আমার টাকা কে দিবে ঘরে আইসা? আপনি দিতেন, ঘর ভাড়া দিয়ে আসতেন, যাইয়া কারেন্ট বিল দিয়ে আসতেন, দিতেন তো। কেন দিতেন? কারণ আমি যেই সময়টা কাজের পিছনে খরচ করে, কাজের পিছনে ব্যয় করে টাকা কামাইতাম, ওই সময়টা আমি আপনারা দিতাম। আপনি আমার যে পরিমাণ টাকা দিচ্ছেন, এটা যদি আমি আমার পারিশ্রমিক হিসাবে কাউন্ট করি, তাহলে এটা কোনো অ্যামাউন্টই আপনি আমাকে দেন নাই। এটা পারিশ্রমিকের অ্যামাউন্ট আপনার 4 ভাগের 1 ভাগ দিচ্ছেন, এখনো 3 ভাগ আপনার কাছে আমি পাওনা আছি। আপনার যে পপুলারিটি এখন বাংলাদেশে আছে, আপনি এখন সুন্দর সুন্দর কন্টেন্ট করেও ভালোভাবে থাকতে পারবেন। আপনাকে নিয়ে আমি কোনো ধরনের কথা বলবো না। আমার পুরো 14 গোষ্ঠীর মধ্যে কেউ বৈশা নেই আপনাকে নিয়ে কথা বলার জন্য। আমি সুন্দর জীবনযাপন করতে চাই, আমি আমার মতো লাইফ লিড করতে চাই। আপনার এত চুলকানি, আপনি আমার নিয়ে বসেই থাকবেন। আমার বউ কখন খাইলো, কখন ঘুমাইলো, কখন বইলো, কখন পাত দিল, কেন এত সমস্যা আপনার? আমার বউ 1000 বিয়ে করলো নাকি করলো, আমার বউ যদি পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট নারী হয়, আমি তাকে দেখে শুনে বিয়ে করছি, তাকে ভালোবেসে বিয়ে করছি। তার টাকা দেখে বিয়ে করি নাই, কোন লোভে বিয়ে করি নাই। বুঝতে পারছেন আপনি? আমি মনে বুঝাতে পারি না পারে সে ডিভোর্সি, নাকি তার টাকা আছে, নাকি সে বয়স্ক, নাকি সে জুয়ান, নাকি সে পড়ি, এইগুলো দেখে আমি বিয়ে করি নাই। আমি ওর সোলকে ভালোবেসে বিয়ে করছি। তার ভিতরে যেটা আমার জন্য কেয়ার ভালোবাসা ছিল, সেটা দেখে আমি তাকে বিয়ে করছি। আপনি আপনার বাসায় বসে বা আপনার সাংবাদিক হলুদ সাংবাদিক বন্ধুদেরকে নিয়ে যেই পরিমাণ পোস্ট করে ম্যানিপুলেশন করতেছেন, আমার সংসারে অশান্তি করতেছেন। আপনার মতো তো সবার ফ্যামিলি না। আপনার আম্মু হজম করতে পারে, আমার বউয়ের আম্মু হজম করতে নাও পারে, আমার শাশুড়ি আম্মা, তার খারাপ লাগতে পারে। আমার মা হজম করতে পারে, আরেকজনের মানা করতে পারে, স্বাভাবিক না বিষয়গুলো? আপনারা যে অনলাইনে এসে এরকম ভাবে আমার ব্যক্তিগত জীবন নিয়ে, আর এখন যারা যারা হাতে টিপ দিতেছেন, তাদেরকে আমি অনেক রেসপেক্ট জানাই। আর আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যারা হাহা দিচ্ছে, যারা আমার এই খারাপ সিচুয়েশন নিয়ে মজা করতেছে, ঠাট্টা করতেছে, মস্করা করতেছে, আল্লাহ তাকে দেন আর না দেন, তার সবচেয়ে প্রিয় মানুষকে আমার মতন একটা প্যারা দিয়েন, যেন কতটা সাফার করে মানুষ, কতটা কষ্টে থাকে মানুষ, এই জিনিসটা যারা হাহা দিচ্ছে, যারা মজা নিচ্ছে, তারা যেন বুঝতে পারে। বাংলাদেশের আইন রেসপেক্ট জানাই আপনাদেরকে, কিন্তু আপনাদের অনেক আপডেট হওয়া দরকার। 2026 সালে এসে আপনারা যদি এইভাবে কাজ করেন, লেন্দি প্রসেস করেন, আমি টাকা কামাই আমার ফ্যামিলিতে দিব না, আপনাদের কোর্টে যা দিয়ে আসবো, আপনাদের লয়ারদের টাকা দিতে দিতে তো আমি ফকির হয়ে যাচ্ছি। আমার বাপের তো সোনার ভান্ডার নাই, আমি নিজে কামাই ভাই। এই যে আমি এখানে আসছি নিজের যোগ্যতায় ভাই, নিজের যোগ্যতায় আসছি। অনেকে বলে এখান থেকে উঠে আনছে, ওইখান থেকে উঠে আনছে, ওইখান থেকে উঠে আনছে। কে কোন জায়গা থেকে উঠে আনছে? কে বস্তিতে কোটি কোটি পোলাপাইন পড়ে আছে, উঠে আনেন, আইনা পালতে পারেন না কেন? মিয়া ভাত খাইতে ভাত পান না, হুস্তা আনেন দই, পেটে নাই ভাত, হুন্ডালে আগ দিয়ে যান। আপনি নিঃস্বার্থে একটা মানুষের করে দিচ্ছেন। আপনার স্বার্থ আছে তাই আপনি করছেন, আপনার স্বার্থ আছে তাই আপনি করবেন। স্বার্থ ছাড়া তো বাবা মাও চিনে না সন্তানকে। আপনি খুব খুব কষ্টে লাইভে আসি। আম্মু কান্না করতেছে, শুনতেছেন আপনারা? তোর কর্মফল কতদিন দিব? এই মিয়া, আমার কর্মফল দেওয়ার আপনারা কে? বা এই মহিলাকে আমার সৃষ্টিকর্তা, আমার রব, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে যে তুমি যদি জাহান্নামেও যাও, জাহান্নাম থেকে একদিন তোমাকে বের করে দিব।
জাহান্নাম থেকে বের করে জান্নাতে দিবে। একটা সময় এন্ড আসছে পাপেরও। কি বড় পাপ করছি ভাই, তখন আমার বয়স 17-18 এরকম মাইনার আমি ভাই, মাইনার বয়স। যখন আপনি বৈশা টাকা পাবেন, বৈশা মানে ম্যানিপুলেশন, যারা বুঝেন তাদেরকে বোঝানোর কিছু নাই। আহামরি কিছু করে দেয় নাই আমার জীবনে, কোনো কিচ্ছু নাই। কোনো ধরনের অ্যাসেট করে দেয় নাই আমাকে। ঢাকা শহরে একটা বাড়ি করে দেয় নাই, গ্রামে বাড়ি করে দেয় নাই, বা বড় সড়ো কোনো অ্যাসেট আমাকে করে দেয় নাই। শুধু আমাকে মেনটেন করতো। মেনটেন বুঝছেন? মেনটেন বুঝেন তো নাকি? শুধু মেনটেন করতো, আর কিছু না, নাথিং এলস। আপনারা বলতে পারেন টাকার লোভ থাকলে তো আমার ঢাকা শহরে বাড়ি নাই কেন? তার পিছনে আমি 4 বছর আমার নষ্ট করছি, আমার লাইফের 4টা বছর নষ্ট করছি। ঢাকা শহরে আমার বাড়ি নাই কেন? আমি একটা বাড়ির মালিক না কেন এই ঢাকা শহরে? কেন? আমি যে টাকার লোভী, আমার বাড়ি নাই কেন? সে আমাকে মুলা ঝুলাইছে, বলছে আমি তোমার শুভাকাঙ্ক্ষী, আমি তোমার ফ্যান, আমি তোমাকে আমার প্রথম বার্থডেতে আমাকে একটা 11 লক্ষ টাকা দিয়ে একটা গাড়ি কিনে দিয়েছিল, Mazda RX-8। তখন আমি তো অবাক, আমি অনেক খুশি যে একটা অপরিচিত মানুষ, একটা ফ্যান আমাকে আমার বার্থডেতে 11 লক্ষ টাকা দিয়ে, একটা 11-12 লাখ টাকা দিয়ে একটা গাড়ি গিফট করতেছে। হাউ ক্রেজি শি ইজ, তাই না? তখন তাকে ইচ্ছে করছে কি, এটা আমি না, শুধু আপনারা যারা যারা হা দিতেছেন, যারা যারা টিটকারি মারতেছেন, মজা নিচ্ছেন, ভাই মজা নিয়েন না। দেখলে লোল পড়বো আপনার। তখন আপনার বার্থডেতে যদি আপনার আমি একটা 12-13 লাখ টাকা দিয়ে গাড়ি গিফট করি, গাড়ি গিফট করে কমু যে গু খা, আপনি গুড়াও খাইবেন বইয়া, বুঝছেন? আপনি গুড়াও বইয়া খাইবেন। কথাটা খারাপ শোনা গেল, এটাই বাস্তব। সে যখন আমার বার্থডেতে আমাকে একটা গাড়ি গিফট করে আমাকে বলে কি তোমার নেক্সট বার্থডেতে তোমাকে একটা বাড়ি করে দিব, ফ্ল্যাট কিনে দিব, এরকম প্রতিশ্রুতি উইদাউট এনি কমিটমেন্ট। আমি কোরআন শরীফে হাত রেখে বলতে পারবো, লায়লা আক্তার ফরাদের সাথে আমার কোনো ধরনের কমিটমেন্ট ছিল না আমার লাইফে, কোনো ধরনের কমিটমেন্ট না। আমরা যত ভিডিও করছি, আই লাভ ইউ, বিয়ে করবো, বাচ্চা নিবে, এটা সেটা, এভরিথিং স্ক্রিপ্টেড, এভরিথিংস ফর অনলি ভিউ। You deserve better wife. Your present wife very beautiful. আমার কোনো ওয়াইফই দরকার নেই ভাই, বিয়ার সাথে মিটে গেছে। ইনাফ। আমি খুবই ডিপ্রেস, খুবই ডিপ্রেস। আমি বাংলাদেশের জনগণের প্রতি ডিপ্রেস। আমি বাংলাদেশের লয়ের প্রতি ডিপ্রেস, বাংলাদেশের আইন নিয়ে ডিপ্রেস আমি ভাই, খুব ডিপ্রেস আমি, অনেক। আমার চারিদিকে বুঝতেছেন আপনারা? নেশাখোর লাগে না? নেশাখোর, এগুলোর দায় আপনারা। বলেন আপনার দোষ কি? আমি লোভ করছি, আমি টাকার জন্য করছি, তার মানে আমিই দায়ী? আমিই দায়ী। কতদিন আর অনলাইনে আইসাই যেরকম নোংরামি নষ্টামি করতেছে, ওই মহিলার সাথে আমার 2 বছর যাবত কোনো সম্পর্ক নাই, ওইগুলো আপনারা প্রশ্রয় দিতেছেন, আপনারা সাপোর্ট করতেছেন। মামলা করছে আমার নামে বিয়ের প্রলোভনে ধর্ষণ। আমি নাকি তাকে বিয়ের পরিচয় দিছি, আমি বলছি তোমাকে বিয়ে করব, এটা বলি নাকি আমি তাকে দিনের পর দিন ধর্ষণ করছি। এইটা কি আপনাদের বিবেক কি নাই? বিবেক কই রাখছেন আপনারা ভাই? কই বিবেক আপনাদের? আপনারা মনুষ্যত্ব নাই আপনাদের মধ্যে ভাই। কতদিন আর? 2 বছর তো একবার জেল খাটছি, 2 বছর ধরে কোর্টে দৌড়াইতেছি, থানা থেকে কয়বার কোর্টে ধরে নিয়ে গেছে তো হিসাবই নাই। মন চাইলেই ওয়ারেন্ট, মন চাইলেই আদালত। আব্বু বলো, আমি একটু কথা বলতেছি, আব্বু আবার কথা বলতে দাও, আমার কথা বলতে দাও। তোমার সাউন্ড করবে না বাড়ি কেউ, লাইফটা শেষ আমার। যারা মজা করতেছেন, আমি আল্লাহর কাছে আমি হজ করে আসছি, আমার এই হজের উসিলায় যারা মজা নিচ্ছেন, যারা সমাধান দিতে পারবেন, জেনেও দিচ্ছেন না, আল্লাহ তাদের খুব প্রিয়জনকে বা তাকে এই বিপদটা দেখ, এরকম একটা সাইকোপ্যাথ তার জীবনে লাগায় দেখ, যে তার লাইফটা ডিজাস্টার করে দিবে। যারা হা দেন, যারা মজা নেন, মাল খাইছে, মাল ঘুরে গেছে, বুড়ি বিয়া করছে, ডিভোর্স করছে, ভাই নিজের চরকায় তেল দেন। আমি সুখে আছি, আমি সুখে থাকতে চাই। আপনাদের কথার কারণে, আপনাদের অ্যাপ্রিসিয়েন্সের কারণে আমার লাইফে, পার্সোনাল লাইফে ইম্প্যাক্ট পড়তেছে, আমার ক্ষতি হচ্ছে। আমি ডিপ্রেস, আমি এগুলো নিতে পারতেছি না।
আমি এগুলো দেখতে পাচ্ছি না অনলাইনে। কেন আমাকে নিয়ে পোস্ট করবেন আপনারা নেগেটিভ? আমি তো কিছু করতেছি না নেগেটিভ। মানুষের দেয়ালে পিঠ থেকে গেলে কিন্তু কি করে জানেন, পরে সামনের দিকে উঠে আসে, কারণ পিছনে তার জায়গা নাই যাওয়ার। ভাই দেয়ালে পিঠ থেকে গেলে কি করবো আমি? তখন আমার জেল হবে, ফাঁসি হবে, বাঁচবো মরবো, আই ডোন্ট গিভ আ ফাকিং শিট ব্রো। তখন এখন ভালোভাবে চলতে চাচ্ছি, ভালো হতে চাচ্ছি, আপনারা অ্যাপ্রিসিয়েট করতেছেন না, তখন আবার আপনাদের পাশে ব্যথা শুরু হবে, মাথা ব্যথা শুরু হবে, কেন এগুলো করতেছো, এগুলো করতেছো, এইটাও। ভাই আমাকে নিয়ে 2 বছরে আপনারা কেউ কন্ট্রোভার্সি দেখাইতে পারবেন? একটা উল্টাপাল্টা কাজ দেখাতে পারবেন যে আমার কারণে আপনাদের সোশ্যাল মিডিয়াতে খারাপ একটা কাজ আসছে, বা আপনাদের সন্তানরা খারাপ কিছু শিখছে, বা আপনি খারাপ কিছু শিখছেন, বা আমি খারাপ কিছু প্রমোট করতেছি, বা সমাজ নষ্ট করতেছি, এমন কিছু 2 বছরের মধ্যে আপনারা পাইছেন? আপনারা যদি পান, আপনাদের জুতা আমার গাল। আর আপনারা যাদের পোস্ট শেয়ার করেন, যাদের পোস্ট নিয়ে মজা নেন, যে এই মামুন নিয়ে মজা নিয়ে নেই, সেই দেখেন কি করে। 2 দিন পর পর ভিউ কমে গেলে আমার এনে উল্টা উল্টা কথা বলবো, আর রাস্তা থেকে 2-1টা চলো পোলা পাইন লইব, আইনা উঠে কোলে নিয়ে বই করবো। তাহলে ভিউজ হইলেই হয় না। ভিউজ হিরো আলমেরও আছে, ভিউজ সাকিব খানেরও আছে। এই দুজনের মধ্যে পার্থক্যটা আপনারা বুঝতে হবে। হোয়াট ইজ দ্য ডিফারেন্স? হিরো আলম আর সাকিব খান, দুজনের মধ্যে কি ডিফারেন্স এটা আপনাদের বুঝতে হবে। দুজনের ভিউ আছে, কিন্তু দুজনের ভিউস হয়, দুজনকেই বাংলাদেশের বাইরেরও মানুষ চিনে, দুজনের মধ্যে ডিফারেন্স আছে। আমি একটা মানুষ, আমি লাইফে ভুল করছি, আমি মানি, আমি অ্যাপ্রিসিয়েট করি, আমি জেল খাইতে আসছি ভাই, আর কি করব। আমি 2 দিন আগে জনসম্মুখীনে ভাই কতটা নির্লজ্জ হয়েছি, আমি কতটা ছোট হয়েছি। আমি ছোট হয়েও আমি চাই যে আমি এই ঝামেলা থেকে বের হইতে। আমি হাত জোর করে মাফ চাইছি। আমি মাফ চাওয়ার পরে ওই মহিলার তেল আর বাইরে গেল বুঝলাম না। আমি এখন পর্যন্ত ডে 1 থেকে এই আজ পর্যন্ত সিঙ্গেল স্টেপ আমি লাইলার বিরুদ্ধে নেই নাই। এখন পর্যন্ত ওর লাইফে কোনো ধরনের হ্যারাসমেন্ট হবে বা ওর ক্ষতি হবে, একটা সিঙ্গেল স্টেপ আমি আমার লাইফে নেই নাই। কিন্তু আমার বিরুদ্ধে 6টা মামলা চলতেছে, 6 কেসেস আমার নামে। আমি একটা বাংলাদেশের ইনফ্লুয়েন্সার, বাংলাদেশের একজন কন্টেন্ট ক্রিয়েটর, ভালো খারাপ যেটাই হোক এবার। চিনেন তো আপনারা আমাকে, চিনেন না? আমি নাকি বিয়ের প্রলোভনে ধর্ষণ করছি ওনাকে। ওনার হাত আর আমার হাত কোরআন শরীফে রাখবো, তারপর ওনার সাথে আমার কথা হবে যে আমি কি আপনাকে কোনো কমিটমেন্ট দিছি যে আপনাকে বিয়ে করব। উনি আমাকে বলছে কি জানেন, আপনাদেরকে আমি আস্তে আস্তে সব বলবো, ডে বাই ডে শুনেন। আমাকে বলে তোমার শুভাকাঙ্ক্ষী আমি, তোমার সাপোর্টার আমি। ভাই আপনাদেরকে ভিডিও দেখাইছে, আপনারা দেখেন নেই? ও যে বিয়ে করছে এটা অস্বীকার করছে আমার কাছে। ওর যে সন্তান আছে এটা অস্বীকার করছে। ওই সন্তানগুলো ওর বোনের সন্তান বলছে, ওর সন্তান বলে কখনো স্বীকৃতি দেয় নাই। ওর সন্তানরা এই জন্য আমাকে ভাইয়া বলে, আর আমি ওর সন্তানগুলোকে আপু বলে ডাকি। আমাকে যদি বলতো ওইগুলোর সন্তান, আমার কিছু যায় আসে না, পরে থাকতেই পারে সংসার। তাকে তো আমি বিয়ে করছি না, তার সাথে আমার প্রেম না। যে সে বিয়ে করছে না, তার বাচ্চা আছে, এগুলো নিয়ে আমার মাথা ব্যথা করবে। আমার মাথা ব্যথা কখন হবে? আমি যাকে নিয়ে সংসার করবো, আমি যাকে ভালোবাসবো, তার কি আছে না আছে ওইগুলো দেখে আমার মাথা ব্যথা হবে। আমি আপনারা বলেন 4 বছর দেখেন না কেন? 4 বছর আমার দেখা প্রয়োজন মনে করি না ভাই। আমি তাকে ভালোবাসি না, আমি তাকে বিয়ে করবো না, তার সাথে সংসার করবো না। আমি তার সাথে আমার একটা স্ক্রিপ্টেড লাইফ চলতেছে, যেখানে আমরা প্ল্যানিং করতেছি সাংবাদিকদেরকে রেখে, যে এগুলো বলবো, এগুলো করবো, করে আমরা করতেছি, আপনাদেরকে এন্টারটেনমেন্ট দিচ্ছি। কিন্তু এন্টারটেনমেন্ট দেওয়ার আগে আমরা যখন এসব বলতেছি যে আমরা পার্সোনালি কেউ কারো সম্পর্কিত না, বা আমরা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড না, আমাদের বিয়ে হয় নাই, আমরা এগুলো না, ও লায়লা নিজে বলছে। আমি এটা লায়লাকে অ্যাপ্রিসিয়েট করি। যখন প্রথম আপনারা আমাকে বুড়া বেটি জামাই বলে বকা দিচ্ছেন, বা আপনারা নিজেদের পৈচাসিক সুখ নিচ্ছেন, ওই টাইমটার কথা বলতেছি, যখন আপনারা বুড়া বেটি জামাই বলে নিজেদেরকে মজা নিচ্ছেন, বা আমাকে পচাচ্ছেন, আমাকে ছোট করতেছেন, ভাবতেছেন আমি ছোট হচ্ছি। ছোট হবো কেন ভাই? ছোট হতে কিছু নাই, এজ জাস্ট আ নাম্বার। আমি যদি লালাকে ভালোবাসতাম তাহলে আমি লালাকে বিয়ে করতাম, আমি লালার সাথে থাকতাম, কোনো সমস্যা ছিল না। আমি তো লালার সাথে আমি ওইভাবে কমিটেড না, ওর সাথে ওইরকমভাবে আগাই নাই, ওইরকমভাবে ওর সাথে আমার জীবন শুরু হয় নাই। যদি ওর সাথে আমার স্টার্টিং থেকে ওইরকমভাবে শুরু হইতো, তাহলে ও আমার বউই হইতো। আপনি আমার বুড়া বেটি জামাই কোন আর কি কোন, whatever, I don't give a fucking shit bro। আমি যাকে ভালোবাসি আমি তাকে বিয়ে করব। ওর সাথে শুধু কন্টেন্ট করার জন্য সম্পর্ক ছিল, ও আমার ফ্যান ছিল। ওর কোনো অ্যাকাউন্ট ছিল না, ওর টিকটক অ্যাকাউন্ট ছিল না,
ওর লাইক অ্যাকাউন্ট ছিল না, ছিল সবগুলা প্রাইভেট অ্যাকাউন্ট, সবগুলো অ্যাকাউন্টের সর্বোচ্চ 20টা 50টা 60টা ফলোয়ার্স এরকম ছিল, মানে কন্টেন্ট ক্রিয়েটর ছিল না, সে কন্টেন্ট করতো না। অ্যাকাউন্ট মানে সোশ্যাল মিডিয়া দেখতে হলে যে অ্যাকাউন্ট দরকার ওই রকম অ্যাকাউন্ট খোলা ছিল। এখন ওই মানুষের 15টা অ্যাকাউন্ট আছে, আর এক একটা অ্যাকাউন্টে 1.2 মিলিয়ন, মানে 12 লাখ 13 লাখ 5 লাখ 3 লাখ 4 লাখ 1 লাখ 1.5 লাখ 2 লাখ করে ফলোয়ার্স আছে। এটা তার, আমি তাকে অনেক অ্যাপ্রিসিয়েট করি, তার সাধুবাদ জানাই। সে অনেক ট্যালেন্টেড এই বিষয়ে, খুব মানে কি বলে এটা, অনেক চালাক চতুর। 15টা পেজ মেনটেন করা মানে চারটেখানি কথা না, 15টা পেজেই হিউজ ফলোয়ার্স, কিছু পেজে 5 লাখ 6 লাখ, কিছু পেজে 12 লাখ 13 লাখ এরকম ফলোয়ার্স। সো এটা আমি সাধুবাদ জানাই ওনাকে। কিন্তু ওইসব পেজে যে আমাকে নিয়ে এরকম নোংরা নোংরা পোস্ট করতেছে, এটা কি আমাকে উস্কানো যে আমি তার সাথে লাগি ফাইট করি? এখন তার সাথে আমি কি ফাইট করবো বলেন আপনারা? আপনারা কি চান এখন আমি তার সাথে ফাইট করি, আমি উল্টাপাল্টা করি, আমি কন্ট্রোভার্সি ক্রিয়েট করি? আপনারা চান এটা? আপনারা আজকে আপনারা আমার সমাধান দিবেন না একটা? বলেন আইনের গতিতে চলবে, প্রতি সপ্তাহে সপ্তাহে যা, প্রতি মাসে মাসে যা, খাই আর না খাই, বৃষ্টি হোক রোদ হোক, আমার কোর্টে যা হাজিরা দিতে হবে। কি একটা চোরের জীবন জিন্দিগি কাটাইতেছি ভাই, কি একটা মার্ডারের জীবন জিন্দিগি কাটাইছি। মনে হচ্ছে একটা মার্ডারার, আমি মার্ডার করছি, আমি দেশের দেশদ্রোহী, দেশের স্মাগলার, আমি অবৈধ ব্যবসা করি, আমি দেশে 6টা মামলা চলতেছে আমার নামে, 3টা অ্যাটেম্প টু মার্ডার, 2টা হুমকি, একটা রেপ কেস। কথা হইল কোনোরই? তার সমস্যা কি জানেন? সমস্যা তার সাথে আমি কাজ করবো না, তার সাথে আমি কন্টেন্ট করবো না, কারণ আমার আস্তে আস্তে বুঝ হচ্ছে, আমি বুঝতেছি যে ওর সাথে যে কন্টেন্টগুলো করতেছি আমি, ভিউজ হচ্ছে কিন্তু ইজ্জত আসতেছে না, মানুষ সম্মান করতেছে না, মানুষ সম্মান করবেও না ইন ফিউচার এইসব বিষয়ে। যদি আমি তাকে ভালোবাসতাম, তাকে বিয়ে করার ইন্টেনশন থাকতো মাথায়, তাহলে আমি ওইখানে থাকা যেতাম ওনার সাথে, থাইকা যেয়া আপনাদেরকে দেখাইতাম লাইফ কেমনে করতে হয়, ভিডিও কেমনে করতে হয়, সুন্দর ভিডিও কেমনে করতে হয়, তাকে আমি চেঞ্জ করতাম, তাকে সুন্দর কন্টেন্ট করতে আমি ইনফ্লুয়েন্স করতাম। যেহেতু উনি আমার লাইফ পার্টনার না, ওনাকে নিয়ে ওরকম চিন্তা ভাবনা আমার নাই, ওনার চিন্তা শুধু ভিউজ। ঠিক আছে, উনি ওনার মতন ভিউজ কামাক, আমার কর্তব্য যতটুকু ছিল তাকে পপুলার করা, তাকে পপুলার করে দিছি, তার ফ্যান ফলোয়ার গেইন করে দিছি, তাকে এখন বাংলাদেশের আনাচে কোনাচে সব জায়গায় ল্যাংটা পোলা পেন্ডা হচ্ছি না। ঠিক আছে, তার এতটুকু ফেস ভ্যালু আমি ক্রিয়েট করে দিতে পারছি, এই জন্য আলহামদুলিল্লাহ, এটা অহংকার না, আমি গর্ব করতেছি আমাকে নিয়ে, যে আমি একটা মানুষকে মানে সেটেল করে দিতে পারছি অনলাইন প্ল্যাটফর্মে, আর সে সেটা মেনটেন করে রাখতে পারছে, এটা তার কে? আমি তো লাইভে মা। যাই হোক, আর কথা বলতে চাই না, সব ভালো থাকবেন। লোভে পাপ, পাপে মৃত্যু, লোভে পাপ, পাপে পাপি, পাপি চুল্লো, পাপি টিঙামি টিঙামি, যারা মজা নিয়ে গেছে তাকে একদিন হইব। কবে যে কে কোন ফাড়া ভাষা ছিপায় পড়বা, বিপদ। আমি বললাম না, পড়বা সবাই, পড়বা, মজা নাও, ভালো করে নাও। অল্প বয়সে পাকিলে বাল দুঃখ থাকে চিরকাল বলে না, আমার তো অল্প বয়সে বাল পাকছিল, এই জন্য চিরকাল দুঃখ থাকবে আমার, এটা আমার শাস্তি। কিন্তু আমি এতটুকু রিকোয়েস্ট করবো, আমার ব্যক্তিগত জীবন নিয়ে আপনারা পোস্ট করবেন না, আর যারা পোস্ট করবে ওই পোস্টগুলো আপনারা রিপোর্ট মেরে দিবেন, ওই পোস্টগুলো আপনারা অ্যাপ্রিসিয়েট করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।